আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তোমাদের সাথে এখন আলোচনা করব হচ্ছে তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের রেইনকোট গল্পের ওয়ান শট এমসিকিউ। তো চলো, আখতারুজ্জামান ইলিয়াসের লেখা রেইনকোট নিয়ে আমরা একটু কথা বলি। আগে একটু ছোট্ট করে গল্পটা আমরা শুনবো আর কি, এখানে আসলে কি বলা হয়েছে। প্রথমত, এটা একটা মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প। একটা বই আছে, ওনার নাম হচ্ছে জাল স্বপ্ন স্বপ্নের জাল। ওই জাল স্বপ্ন স্বপ্নের জাল পুরা বইটাই হচ্ছে মুক্তিযুদ্ধের গল্পের ছোট্ট বই। ওখানে এই গল্পটা আছে। আচ্ছা, গল্পে দেখানো হয়েছে মুক্তিযুদ্ধের শেষ সময়ের দিকের কথা, সেপ্টেম্বর অক্টোবরের দিকের কথা প্রায়। তখন ঢাকা কলেজে যেখানে পাকিস্তানি আর্মিরা হচ্ছে থাকতো, ক্যাম্প বানাইছিল, ওই জায়গায় মুক্তিযোদ্ধাদের গেরিলা ইউনিট থেকে একটা হামলা করা হয়, বৈদ্যুতিক ট্রান্সফরমার উড়াই দেওয়া হয়। তো কে হামলাটা করলো এটার তদন্তে পাকিস্তানিরা কয়েকজন টিচারকে সন্দেহ করে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে নুরুল হুদা। তো নুরুল হুদাকে বাসা থেকে ডেকে আনা হয়। বাসা থেকে ডেকে আনার সময় নুরুল হুদা তার শ্যালক হচ্ছে স্ত্রীর ছোট ভাই, তার মিন্টু একটা রেইনকোট গায়ে দিয়ে আসে। মিন্টু আবার মুক্তিযোদ্ধা, মিন্টুর হাইট ভালো, নুরুল হুদার হাইট কম। ওই রেইনকোট গায়ে দিয়ে তার অবস্থা একেবারে মনে করো যে গরমে একাকার অবস্থা, শীত শীত অবস্থা। তখন রেইনকোট তাকে খুব আরাম দেয়। ওখানে আসলে পাকিস্তানিরা তাকে ধরনের টর্চার করে, মূল কথা হচ্ছে এটা। এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে এটা জানতো, মুক্তিযোদ্ধাদের সাথে তার একটা সংযোগ আছে। আর মুক্তিযুদ্ধ তো বলা হয়নি, সেখানে বলা হয়েছিল মিসক্রিয়েন্ট। যদি পরীক্ষার প্রশ্ন হয় যে পাকিস্তানিরা মিসক্রিয়েন্ট বলতে কাদেরকে বুঝাইছিল মুক্তিযোদ্ধাদেরকে। এখন পাকিস্তানিদের চোখে যারা মুক্তিযোদ্ধা তারা মিসক্রিয়েন্ট হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ তুমি যাকে হিরো মনে করো, তোমার বিপরীত পক্ষ তাকে ভিলেন মনে করবে, খুবই সিম্পল। তো তার উপরে ব্যাপক টর্চার হয় এবং টর্চারের এক পর্যায়ে তার গা থেকে রেইনকোট খুলে নেওয়া হয় এবং তাকে চাবুক দিয়ে পেটানো হয়। এখন কথা হচ্ছে যে আসলে নুরুল হুদা এই ব্যাপারটা জানতো কিনা, যে মুক্তিযোদ্ধারা এখানে হামলা করবে, বা মুক্তিযোদ্ধাদের সাথে নুরুল হুদার কোনো যোগাযোগ বা গোপন কোনো সমঝোতা বা আঁতাত ছিল কিনা, যে অভিযোগটা তার উপরে আনা হয়েছে যে আসলে সে এগুলো জানতো বা তার উপরে মুক্তিযোদ্ধারা আস্থা রাখে, ইত্যাদি ইত্যাদি। দেখো, গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা নাই যে মুক্তিযোদ্ধা তাদের সাথে জড়িত অথবা জড়িত না, এমন কিছু বলা নাই। এটা ধোঁয়াশা, এটাই তো গল্পের থ্রিল। তো আমার স্টাডি যেটা মনে হয়েছে আমার গল্পটা পড়ে সবকিছু মিলে, যে মুক্তিযোদ্ধা এমনিতে কি বলে, নুরুল হুদা এমনিতে একটু ভীতু টাইপের মানুষ বা ফিজিক্যালি খুব বেশি স্টাউট না, এটা সত্য। কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে প্রচন্ড ভালোবাসতো, বিস্তর দেশপ্রেম ছিল তার মধ্যে, এবং তার একটা যোগাযোগ ছিল। কিভাবে তোমাকে আমি বোঝাচ্ছি, যদি কোনো কিছুর প্রতি তুমি খুব বেশি প্যাশনেট হও, খুব ভালোবাসো, তাহলে সেটা তোমাকে আন্দোলিত করবে, সেটা তোমাকে নাড়া দেবে। তুমি কোনো মানুষকে খুব ভালোবাসো, তার একটা ফোন কল তোমাকে কিন্তু খুশিতে পাগল করে দেবে। তুমি যাকে তোমার ধরো সেলিব্রিটি ক্রাশ, তোমাকে ফোন দিয়ে বললো যে আসো আগামীকালকে আমরা সন্ধ্যায় একটু ডিনার করি, তুমি কিন্তু বেহুশ হয়ে যাবা। বা তার পক্ষ থেকে কোনো গিফট তুমি যদি পাও, তুমি কিন্তু অস্থির একটা খুশি হবা। খুবই সিম্পল ব্যাপার এটা। এখন মুক্তিযোদ্ধাকে ভালোবাসে না, কিন্তু মুক্তিযোদ্ধার রেইনকোট গায়ে দিয়ে নিজের মধ্যে সাহসের সঞ্চার হবে, এটা মিথ্যা কথা। মুক্তিযোদ্ধা পুরো ব্যাপারটার প্রতি বিস্তর ভালোবাসা থাকলে, অনেক বেশি যদি কারো অনুরাগ থাকে, তবে এটা ঘটতে পারে, আদারওয়াইজ ঘটবে না। এটা এক নম্বর। দুই নম্বর কথা যেটা, সেটা হচ্ছে এই গল্পের শুরুর দিকে অনেকভাবে অনেক কিছু ভাবার সুযোগ আছে, কিন্তু তুমি যখন একদম শেষের দিকে যাবা, তখন দেখবা দু একটা জায়গা থেকে জায়গাটা একটু পরিষ্কার হয়ে যায়। সেটা কেমন? যখন বলছে যে কুলিরা ধরা পড়ে তোমার নাম বলছে, তুমি তাদের সাথে জড়িত ছিলা, তুমি বিষয়গুলো জানতা, সে কিছু অবাক হয়েছে, কিন্তু তার পাশাপাশি দেখবা সে খুব আনন্দিত হয়েছে, উৎফুল্ল হয়েছে। এবং লাস্টের দুইটা লাইন যদি খেয়াল করো, দেখবে ওই জায়গায় বলা আছে যে তাদের সাথে আতাত রাখার অভিযোগে এবং আতাত রাখার উত্তেজনায় তার শরীর এতটাই কাঁপে যে ওই যে চাবুকের যে বাড়ি, সেটার দিকে আর নুরুল হুদার নজর দেওয়া হয়ে ওঠে না। মানে হলো, খুব বড় মানুষ, খুব বিখ্যাত মানুষ, তার সাথে আমার পরিচয় আছে, এটা আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার। বুঝো না ব্যাপারটা? যে দেখবে এটা অমুকের ফোন নাম্বার আছে আমার কাছে, তার সাথে আমার ফোনে চ্যাটিং, এই যে হোয়াটসঅ্যাপে কথা বলছি, ইত্যাদি ইত্যাদি। তো নুরুল হুদার কাছে মুক্তিযোদ্ধারা বিশাল কিছু। তো নুরুল হুদা যখন বললো যে পাকিস্তানের জন্য তাকে হচ্ছে ক্লেম করলো যে তোমার যোগাযোগ আছে, তুমি জানতে সবকিছু, ওই যে আতাত রাখার অভিযোগ, আতাত মানে গোপন সমঝোতা, এবং আতাত রাখার উত্তেজনায়, পরের লাইনটা আমার কাছে মনে হয়েছে যে সত্য, যে তার একটা গোপন সমঝোতা ছিল বা যোগাযোগ ছিল, যেটা
অনেকের চোখ এড়াই গেছে এবং আলটিমেটলি তার উপরে ওই জায়গায় ক্লেমটা আসছে। যাই হোক, তো স্টোরি পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে। তো তোমাদের যদি কোনো লজিক থাকে সেটাও কমেন্টে অবশ্যই জানায়। তো চলো আমরা শুরু করি। অলভ্য জয়ের লোভে জ্বালায় শহর, গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তবে দূরের উল্লুক। এটা বাংলাদেশ কবিতার লাইন। কবি যিনি, ওনার নাম হচ্ছে অমিয় চক্রবর্তী। আমাদের সময় এটা পাঠ্য ছিল ইন্টারমিডিয়েটে। অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন, পিএস ছিলেন, অনেক বড় কবি। দেখো, অলভ্য জয়ের লোভে, যে জয় লাভ করা যাবে না তার অলভ্য বলছে। জ্বালায় শহর, গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তবে দূরের উল্লুক। বলছে যে জয় তারা পাবে না, সেই জয়ের লোভে তারা শহর জ্বালাইছে, গ্রামে গ্রামে প্রাচীন সংহতি, আমাদের মধ্যে একতা, আমাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেগুলো ভেঙে চুরমার করে দিছে। কারা করছে? যারা দূরের উল্লুক। তারা দূরের উল্লুক বলতে বোঝানো হয়েছে পাকিস্তানিদেরকে। উদ্দীপকের রেইনকোট গল্পের কোন বিষয়টি সাদৃশ্যমান? সাদৃশ্যমান কি হয়? আচ্ছা, যাই হোক, নির্যাতন, ধ্বংসাত্মক কার্যক্রম, রাজনৈতিক কৌশল, মুক্তিযুদ্ধ। তো দেখো, বলছে যে অলভ্য জয়ের লোভে জ্বালায় শহর, গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপে দূরের উল্লুক। এর মানে ধ্বংসাত্মক কার্যক্রম, তাই না? এটাই হচ্ছে বেশি রিলেভেন্ট, আমরা এটাকে উত্তর হিসেবে নিলাম। ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন। এবং এটা কিন্তু, এই গল্পটা একাডেমিকে যেমন প্রচুর প্রশ্ন এখান থেকে হয় প্রচুর, ঠিক একই রকম ভাবে অ্যাডমিশন টেস্টে বাংলা প্রথম পত্র থেকে যে অল্প দু একটা প্রশ্ন হয়, অর্থাৎ 15টা এমসিকিউর মধ্যে 3টা-4টা তো হয় প্রথম পত্র থেকে, বাকিগুলো হয় দ্বিতীয় পত্র থেকে। ওই 3-4টার প্রায় সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতে এখান থেকে প্রশ্ন থাকে দেখবা, আর অন্যান্য বিশ্ববিদ্যালয় তো বটেই। ওকে, যেগুলো চেতনা ভিত্তিক লেখা, তোমাদেরকে আমি আগে ওইগুলো বলেছি, যেগুলো চেতনা ভিত্তিক লেখা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এই টাইপের জাতীয় জীবনের চেতনার সাথে যেগুলো খুব সম্পর্ক রাখে, এগুলো বেশি গুরুত্ব পাবে। আচ্ছা, এরপরে আগের উদ্দীপক, উক্ত বিষয়ে যা ফুটে উঠেছে: সভ্যতার ঐতিহ্য ভাঙা, অপ্রতিরোধ হামলা, মানুষকে বাস্তহারা করা। এখন যে উদ্দীপকটা আমরা পড়লাম এর মধ্যে আমরা এখান থেকে যা যা পাই আর কি, হ্যাঁ, সভ্যতার ঐতিহ্য ভাঙা, এটা তো সত্যই। অলভ্য জয়ের লোভে জ্বালায় শহর, প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপে দূরের উল্লুক, তাহলে সভ্যতার ঐতিহ্য ভাঙা এটা আছে। অপ্রতিরোধ হামলা, না, এটা আমরা কোথাও দেখি না। মানুষকে বাস্তহারা করা, এটাও আমরা দেখি। এই যে ভগ্নস্তূপে দূরের উল্লুক, এই উল্লুকের আয়সা আমাদের উপর এই কাজগুলো করছে। সুতরাং এই সেন্সে আমরা উত্তর যদি নিই, উপরেরটা নিতে পারি, নিচেরটা নিতে পারি, তাই না? তো চলো নিয়ে নিলাম, 1 এবং 3 নিয়ে নিলাম। রেইনকোট গল্পে প্রকাশিত হয়েছে অনুভূতির তীব্রতা, আবেগের তীব্রতা, দেশপ্রেম। রেইনকোট গল্পে কি প্রকাশ হয়েছে? অনুভূতির তীব্রতা আছে? হ্যাঁ, আছে। আবেগের তীব্রতা, এটাও আছে। আবেগ এবং অনুভূতি না থাকলে তো এগুলো ঘটতো না। তোমার মধ্যে কোনো আবেগই নেই, তাহলে রেইনকোট তোমাকে গরম করলো না ঠান্ডা করলো, তুমি বুঝতে পারবা? তোমার মধ্যে দেশপ্রেম নাই, তাহলে তুমি ওই রেইনকোটের ফিল তোমার মধ্যে যাবে না। প্রচন্ড দেশপ্রেম নূরহুদার মধ্যে ছিল। এখন আমাকে অনেক সময় অফলাইনে, আমি বিভিন্ন জায়গায় ক্লাস নিতে গেলে বা অনলাইনে যখন একাডেমিক নিই, ছেলেমেয়েরা জিজ্ঞাসা করে যে ভাইয়া, নুরুল হুদার মধ্যে যদি এতই দেশপ্রেম থাকতো, সে যুদ্ধে কেন গেল না? জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে। দেখো, যুদ্ধ হচ্ছে একটা টিম ওয়ার্ক। মুক্তিযোদ্ধাদের যে ডেফিনেশন, ওটা পড়লে দেখবা যে হচ্ছে সম্মুখ যুদ্ধ করছে, গুলি চালাইছে, উনি যেমন মুক্তিযোদ্ধা, তার যে সহকারী, যে খবর আনলো, যে পরিবহন করে নিয়ে গেল, তারাও মুক্তিযোদ্ধা। বুঝতে পারছো? মানে ইটস এ টিম ওয়ার্ক। এখন আমরা যদি ফিলোসফিক্যাল জায়গা থেকে দেখি, যে মাঝি বিনামূল্যে মুক্তিযোদ্ধাদেরকে গন্তব্যে পৌঁছাইলেন, নৌকা দিয়ে পার করে দিলেন, তিনি মুক্তিযোদ্ধা নন? তার কি অবদান নাই এই যুদ্ধে? যুদ্ধ মানে কি খালি ট্রিগার চেপে দেওয়া? একটা ট্রিগার চাপার জন্য কতগুলো গবেষণার দরকার হয়, একটা বোম মারার জন্য কতগুলো রিসার্চের দরকার হয় নাকি? নাকি তুমি একটা লাখ টাকার বোম যেখানে খুশি মেরে দিবা? সম্ভব এটা? যুদ্ধ হচ্ছে একটা টিম ওয়ার্ক, সামগ্রিকতাটা এখানে বিবেচ্য। এখন কারো যদি ফিজিক্যাল ওই লেভেলের ফিটনেস না থাকে, সে যুদ্ধে যাবে না, এটাই স্বাভাবিক। একজন মানুষ চোখে ভালো দেখতে পায় না, মনে করো টেরা, তো তাকে দিয়ে তো আর তুমি ফায়ার করাতে পারবে না, সে প্ল্যানিং করতে পারবে, ঠিক কিনা? তো প্ল্যানিংটা তো জরুরি। আমাদের যারা সেক্টর কমান্ডার, তারা তো বীরুত্তম ছিলেন, তারা তো খেতাবপ্রাপ্ত ছিলেন, একজন বাদে, মেজর জলিল বাদে যারা সেক্টর কমান্ডার ছিলেন তারা প্রত্যেকেই খেতাব পাইছেন। জলিলও খেতাব পাইতেন, কিন্তু পরবর্তী সময়ে তার কিছু কার্যক্রম নিয়ে সরকারের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল, যার জন্য তিনি খেতাব বঞ্চিত হয়েছেন। যাই সেটা ভিন্ন আলোচনা। তো আমাদের সেক্টর কমান্ডার যারা, তারা কি ফিল্ডে গিয়ে সমানে গুলি চালাইছে নাকি? না, তারা লিডার। তো লিডাররা কি করে? তারা প্ল্যান দেয়, প্ল্যান বাস্তবায়ন করায়। বুঝতে পারছো ব্যাপারটা? তো
তো মুক্তিযুদ্ধ মানে হচ্ছে সোজা কথা একটা টিম ওয়ার্ক। এখন উনি হয়তো বা ফিল্ডে গিয়ে যুদ্ধ করার জন্য নিজেকে উপযুক্ত মনে করেননি, তাই যাননি, তাই না? তো তার মধ্যে অনুভূতির তীব্রতা, আবেগের তীব্রতা, দেশপ্রেম সবগুলো বিদ্যমান। আমরা শেষেরটা উত্তর হিসেবে নিলাম। মিসক্রিয়েন্টরা সব খতম। এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে? মুক্তিফৌজ, পাক বাহিনী, শান্তি বাহিনী, মিত্র বাহিনী। ডেফিনেটলি মুক্তিফৌজ, কারণ মিসক্রিয়েন্ট তাদের ভাষায়, আমাদের ভাষায় তো না। বুঝতে পারছো ব্যাপারটা? মিসক্রিয়েন্ট শব্দের সঠিক বাংলা যদি বলো দুর্বৃত্ত। দুর্বৃত্ত মানে খারাপ মানুষ, সোজা কথা, শেষ। ওকে। এরপর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে কেন? শিক্ষিত মানুষ বলে, মিলিটারিদের সাথে আতাত থাকায়, ভালো উর্দু বলতে পারে বলে, মিসক্রিয়ান সহচর বলে। দেখো, আকবর সাজিদ কিন্তু উর্দুর প্রফেসর ছিল, তাই না? আকবর সাজিদ কিসের ছিল? উর্দুর প্রফেসর ছিল। তো এখন ওই সময়টায় যারা ভালো উর্দু বলতে পারতো, পাকিস্তানিরা মনে করতো তারা আমাদেরই লোক। মানে উর্দু বলতে পারাটা কিছুটা নিরাপত্তার চিহ্ন বা প্রতীক হিসাবে কাজ করত, বিশেষত আমাদের কাছে আর কি। আমরা মনে করতাম যে আমি উর্দু জানি মানে পাকিস্তানিরা আমাকে মারবে না। আর ইসাক মিয়ার মধ্যে তো সেই প্রবণতা দেখতেই পাও। এপ্রিলের শুরুর দিক থেকে সে বাংলা বলা বাদই দিয়ে দিছে। যখন নুরুল হুদাকে এসে ডাকতে বলছিল বাড়িতে, তখন নুরুল হুদা কি বলছিল? বলছিল, ইসাক মিয়া বেঠিয়ে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা। তো এটা তো বাংলাও না উর্দুও না, মাঝামাঝি কিছু একটা ল্যাঙ্গুয়েজ। কারণ ইসাক যেহেতু বাংলা বলে না, তার সাথে তার উর্দু বা ভাঙ্গা উর্দু ছাড়া তো উপায় নেই, ওই ভাষাতে কথা বলছে নুরুল হুদা। এটা হিউমারও বলতে পারো ওই জায়গাটা। আকবর সাজিদ যেহেতু উর্দুর প্রফেসর, এজন্য খোদ প্রিন্সিপাল তাকে ভয় পাইতো অনেকটা। তাহলে ভালো উর্দু বলতে পারে, এটা ছিল মূল কারণ। এরপরে হলো, রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে রেইনকোটের কি অনুভূত হয়? ওম, গন্ধ, শীতলতা, স্পর্শ। রেইনকোটের ওম, গরম বা উষ্ণতা তার মধ্যে ছিল, বা সেটাকে ফিল করতো। রেইনকোটের ওমটা তার মধ্যে ছিল, তাই না? ওম মানে হচ্ছে গরম বা উষ্ণতা। এরপরে আসো, মুক্তিযুদ্ধ চলাকালে রাহাত ভাবলো, দেশের এই সংকটময় মুহূর্তে আমি নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারি না। তাই এলাকার 10 জন যুবকের সাথে পরামর্শ করে পাড়ি জমায় প্রশিক্ষণ কেন্দ্রে। অনুচ্ছেদের রাহাত চরিত্রের ভাবনা রেইনকোট গল্পে কার মধ্যে খুঁজে পাওয়া যায়? নুরুল হুদা, মিন্টু, ইসাক মিয়া, আব্দুল সত্তার। ডেফিনেটলি মিন্টু। সে যুবক ছেলে এবং সে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল জীবন বাজি রেখে। উক্ত সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ, মানে আমরা এটা মিন্টুর সাথে তো সাদৃশ্য খুঁজে পাই, কারণ কি? স্বদেশপ্রেম, অসীম সাহসিকতা, স্বাধীনতার আকাঙ্ক্ষা, সবগুলোই। এখান থেকে কোনোটাকে বাদ দিয়ে তুমি অ্যান্সার নিতে পারবা না, কারণ দেশপ্রেম ছিল বলে, অসীম সাহস ছিল বলে এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল বলে তারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। সিম্পল। কারণ যে মুক্তিযুদ্ধে যোগ দিল সে বুঝতে পারে এটা, সে জানতে পারে যে কোনো সময় সে মারাও যেতে পারে, তাহলে তারপরেও সে যুদ্ধে যোগ দিছে। এর মানে তার মাঝে সবগুলোর একটা সমন্বয় আছে। যদি দেশপ্রেম না থাকে, যদি সাহস না থাকে, যদি স্বাধীনতার আকাঙ্ক্ষা না থাকে, তাহলে এই ঘটনা কেউ ঘটাবে না। রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কি ছিল? খাদ্য, অস্ত্র, সাহায্য, আলমারি। কি ছিল? ছিল হচ্ছে অস্ত্র। ওই যে খান সেনাদের খতম করে দিছিল। সবই তো নর্মাল হয়ে আসছে। এই বাক্যে প্রকাশিত হয়েছে সম্ভাবনা, ব্যঙ্গ, সন্তুষ্টি, আশা। এখানে যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে ব্যঙ্গ। সবাই তো নর্মাল হয়ে আসছে, আসলে নর্মাল হয়ে আসে নাই। রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে? একটু আগে তোমাদের আমি বলেছি, ইসহাক মিয়া পিয়ন। তারই খুব হাবভাব ছিল, সে বাংলা বলা বাদ দিয়ে দিয়েছিল এপ্রিলের শুরুর দিক থেকে। ডক্টর আফাজ আহমেদ পাকিস্তানের শরীরের কাটা বলতে বুঝিয়েছেন গেরিলা, মিসক্রিয়েন্ট, জেনারেল, শহীদ মিনার। শহীদ মিনার পাকিস্তানিদেরকে সে পাম্প পড়তে দিছে যে এই শহীদ মিনারগুলো হচ্ছে পাকিস্তানের শরীরের কাটা। এর জন্য পাকিস্তানি আর্মিরাও যেখানেই গেছে শহীদ মিনার থাকলে তার দিকে আগে হচ্ছে তোমার বন্দুক তাক করছে, কামান তাক করছে, উড়াই দিছে। কারণ এগুলো বাঙালির চেতনার একটা প্রতীক। এটার মাধ্যমে তারা ভাষা আন্দোলনকে স্মরণ করতে পারে। এখন আমরা কোনো চেতনার দিক থেকে ইউনাইটেড যেন না হইতে পারে, এটা তো পাকিস্তানিদের টার্গেট ছিল। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে তারা মানতে চায়নি কেন? আমরা মুখে কথা বলবো বাংলাতে, তারা তো বাধা দেয় নাই। তো রাষ্ট্রভাষা হিসেবে কেন তারা বাংলাকে মানতে চায় নাই? কারণ হচ্ছে তোমার কোনো একটা অধিকারের যদি আনুষ্ঠানিক স্বীকৃতি আসে, তখন ওই জনগোষ্ঠীর মধ্যে, তুমি যে জনগোষ্ঠীর লোক, তোমার মধ্যে বন্ধনটা আরও বেশি শক্তিশালী হবে। তো বাংলা আমাদের মুখের ভাষা, রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে আমাদের বাঙালিত্বের যে বন্ডেজ, এটাকে আরও শক্তিশালী যেন না হইতে পারে, এই কারণটার জন্য মূলত তারা বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দিতে রাজি হয়নি। ওকে, তারপরে আসো, রেইনকোট গল্পে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে কলেজ কম্পাউন্ড, জিমনেশিয়াম, স্মৃতিসৌধ, শহীদ মিনার।
আনঅথরাইজড কনস্ট্রাকশন মানে হচ্ছে অবৈধ নির্মাণ, সোজা বাংলা যদি বলি তাহলে শহীদ মিনার। স্মৃতিসত্য এখনো হয় নাই। আচ্ছা, কোন ঋতু শেষে বৃষ্টিতে রেইনকোট গল্পে নূর হুদার শীত শীত ভাব হয়? শেষ শরৎ, শেষ বর্ষা, শেষ শীত, শেষ হেমন্ত। পরিষ্কার বলা আছে শেষ হেমন্ত। এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন 23 সালের। আচ্ছা, রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? দেশপ্রেম, সাহস, আভিজাত্য, আত্মরক্ষা। মারাত্মক কোশ্চেন ভাই, খুব সহজ প্রশ্ন। প্রশ্ন সহজ কিন্তু প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এটার মধ্যে দেশপ্রেমও আছে, এটার মধ্যে সাহসও আছে, দুটোই আছে। উত্তর তোমাকে দুটো নিতে হবে। এখন যেহেতু বহুপদী উদ্দীপক নাই, কি করবো? উত্তর তো দুটোই। আমরা তোমাকে বলে দিলাম, আমি কোনোটাই নিব না, বলে দিলাম দুটো উত্তর হবে। কারণ তুমি পাঠ পরিচিতি পড়ো, গল্পটা পড়ো, শব্দার্থ টিকা পড়ো, দেখবা ঘুরে ফিরে রেইনকোটের মাধ্যমে সাহস আর দেশপ্রেম, সাহস আর দেশপ্রেম প্যারালাল দেখানো হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? সুতরাং উত্তর হিসেবে তোমাকে দুটো নিতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই গল্পটার নাম হচ্ছে রেইনকোট, আর রেইনকোটের প্রতীকী তাৎপর্য জিনিস সেখান থেকে তোমার কাছে জানতে চাইছে। এই জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এটা দিনাজপুর বোর্ডের প্রশ্ন, ভালো প্রশ্ন। রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল? প্রিন্সিপালের অফিস, প্রিন্সিপালের কোয়ার্টার, ফুটবল মাঠ, জিমনেশিয়াম। জিমনেশিয়াম, ঢাকা কলেজের জিমনেশিয়াম। আর নুরুল হুদা থাকতো হচ্ছে মিরপুরে। রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? দেশপ্রেম, স্বাধীনতা, প্রতিরোধ, সংগ্রাম। এখানে তো তুমি দুইটা পাচ্ছ না, সাহস নাই সরাসরি, দেশপ্রেম আছে, তো আমরা দেশপ্রেম নিয়ে নিব। রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে মুক্তিযুদ্ধ ও সংগ্রাম, পাক বাহিনীর অত্যাচার, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ। উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। দেখো এখানে মুক্তিযুদ্ধ আছে, সংগ্রাম আছে, কিন্তু উষ্ণতা নাই। সবই তো পজিটিভ কথাবার্তা, কিন্তু তুমি যদি একদম রেইনকোটের সাথে হুবহু কোট করো, কাছাকাছি যদি নিয়ে যাও, রেইনকোট দেশপ্রেম জাগ্রত করছে নূর হুদার মধ্যে, সাহস জাগ্রত করছে, উষ্ণতা দিছে, সবকিছু মিলে এটাই হচ্ছে উত্তর। একটা জীব উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খান সেনা খতম। তথ্য রেইনকোট গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? লেখক নূর হুদা, আসমা দোকানদার। দোকানদার একটা ছেলে যে নূর হুদার বাসার আশেপাশে দোকানদারি করে, তার কাছ থেকে এই খবরটা শুনছে। সে খুব উৎসাহী ছেলে, বুঝছো? মুক্তিযুদ্ধের সময় একটা শ্রেণী যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু মনে প্রাণে প্রচন্ড 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 আবেগ নিয়ে চাইতো দেশ স্বাধীন হয়ে যাক, পাকিস্তানিরা সব মারা পড়ুক। ওই শ্রেণীর প্রতিনিধি হচ্ছে দোকানদার, যে যুদ্ধ করেনি কিন্তু পাকিস্তানিরা মরছে, এটা তার আনন্দের সীমা নাই। তোমরা হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া একটা ছবি আছে, দেখছো কিনা আমি জানি না। শ্যামল ছায়া, আমি নামটা লিখে দিই। এই শ্যামল ছায়া ছবিতে দেখবা চ্যালেঞ্জার একটা ক্যারেক্টার, আর কি, ওনার নাম চ্যালেঞ্জার। তোমরা চিনো, হুমায়ুন আহমেদের নাটকে উনি থাকে, খুব কমন, খুব কমন। উনি দেখবা এই যে পাকিস্তানিদের যে টুপি, যেটাকে হলো জিন্না টুপি বলে, যে এখান থেকে উঁচু করে একটা টুপি আছে, জিন্না টুপি। উনি এই জিন্না টুপি পরে বসে থাকে নৌকায়। হিন্দু আছে ওই জায়গায়, হুজুর আছে, রিয়াজ হুজুর, তার বউ পর্দা করা একদম এরকম বুক ঢাকা, তোমার হিজাব বাঁধা। তারপরে এই চ্যালেঞ্জার, অনেক মানুষ। তারপর ডাক্তার এজাজ ফারুক, তারা হচ্ছে মাঝি। এজাজ দেবা কিছুক্ষণ পরে বই বাংলা মদ খাইতেছে, এরকম মানে বিচিত্র ক্যারেক্টার নৌকার মধ্যে। আচ্ছা, ওখানে চ্যালেঞ্জার টুপি দিয়ে একটা পাকিস্তানি বেশভূষা তার মধ্যে, এবং পুরা নাটক সিনেমায় তোমার মনে হবে যে তার খুব একটা দেশপ্রেম নাই। কখনো কখনো তুমি মনে করবা যে বাঁচার জন্য একটা ভং হতে পারে, মনে প্রাণে বাংলাদেশকে সে ভালোবাসে, বা কখনো মনে হইতে পারে সে আসলে পাকিস্তানেরই লোক, এরকম কিছু একটা ধোঁয়াশার মধ্যে থাকবা। কিন্তু একদম শেষ প্রান্তে দেখবা এক জায়গায় গিয়ে দেখানো হবে, তারা তো নৌকায় চড়তেছিল, এক জায়গায় যাইতেছিল নিরাপত্তার জন্য, ততদিনে দেশ স্বাধীন হয়ে গেছে, পথ করে পতাকা উঠছে। খুব ইমোশনাল একটা সিন, ওই জায়গাটা না দেখলে বুঝতে পারবো না। তখন চ্যালেঞ্জার দেখবা এত বেশি খুশি হয়, চোখ দিয়ে জল পড়তে থাকে, সে সবাইকে তুলে, তার আপনজন সহ, যে ওই দেখো পতাকা, মানে দেশ স্বাধীন হয়ে গেছে, পতাকা পতাকা বিজয়ের পতাকা দেখায় সবাইকে। তখন আসলে বোঝা যায় যে আসলে সে অক্ষম, যুদ্ধে গিয়ে যুদ্ধটা করবে, এই বয়সের একজন মানুষ যুদ্ধ করতে পারবে না, এটাই স্বাভাবিক। তো এতকাল তার যে বেশভূষা ছিল, সেটা ছিল স্রেফ জীবনটাকে বাঁচানোর জন্য, কিন্তু বুকের ভিতরে কত বেশি দেশপ্রেম,
কত বেশি দেশের প্রতি অনুরাগ থাকলে শেষ মুহূর্তে তার রিয়াকশন এমন হইতে পারে, ওটা তুমি দেখলে বুঝবা। আমি তো বলছি তোমাকে কেবল, বেটার তুমি ইউটিউব থেকে আমার ক্লাস এখনই পজ দিয়ে ইউটিউব থেকে সিনেমা বের করে তুমি চাইলে পুরো ছবিটা দেখতে পারো, তোমার সময় নষ্ট হবে না। অথবা একদম শেষ দিকে 10-15 মিনিট দেখো, তাহলে বুঝতে পারবা। তাহলে মুক্তিযুদ্ধে অনেকগুলো শ্রেণী ছিল, এবং আমি তোমাকে এই কথা বারবার বলছি অনেক সময় অনেক ক্লাসে, যেটা একটা জনযুদ্ধ ছিল। শতকরা 98 জন মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, অ্যাক্টিভ থাকুক আর ইনঅ্যাক্টিভ থাকুক। আর ওই 2% মানুষ যারা রাজাকার, আল বদর, আল শামস, কুলাঙ্গার ছিল, এদের সংখ্যা খুব কম। এর জন্য একটা দেশের প্রায় 100% মানুষের সমর্থন এবং সহযোগিতা ছিল যুদ্ধে। এই কারণে এটাকে একটা জনযুদ্ধ বলা চলে বা গণযুদ্ধ বলা চলে। এরপরে আসো রেইনকোট গল্পে রেইনকোটটি কার? মিন্টুর। দেখো এই প্রশ্ন কত জায়গায় আসছে। প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন? আনন্দে, বেদনায়, ভয়ে, বিস্ময়ে। মুখটা ছিল কালো হয়ে গেছে বেগুনি, মানে ভয় পাইছে, সে বিরাট ভয় পাইছে। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? পদার্থ, রসায়ন, বাংলা, ইংরেজি, কেমিস্ট্রি। প্রথমে বলে ফেলে হি ইজ প্রফেসর হুদা, প্রিন্সিপাল, পরে আবার নিজেকে সামলে নেন, বলেন নো, হি ইজ এ লেকচারার ইন কেমিস্ট্রি। দেখবো লাইন আছে ওই জায়গায়। রেইনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে? পিয়ন, স্ত্রী, মিলিটারি, প্রিন্সিপাল। পিয়নকে। ওইদিকে বলা আছে, আবার বললো না কি একটা দুষ্টু প্রশ্ন, তাই না? চুমু খাওয়ার কথা, তো পিয়নের কথা কেন? আনন্দের জন্য বলা আছে, ওরকম কিছু না, ঠিক আছে? আর এই যে অপশনটাও একটা দুষ্টু অপশন এই জায়গায়। এখানে চুমু খাওয়ার প্রশ্ন, আর এখানে এই অপশনটা না দিলেই কি নয়, কি দরকার ছিল, তাই না? প্রশ্নটাও দুষ্টু, অপশনটাও দুষ্টু। আচ্ছা, তারপরে আসো রেইনকোট গল্পে প্রিন্সিপাল কেন সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হঠাৎ মিলিটারির নিকট নিবেদন করেছিল? হিন্দনের চিহ্ন বলে, চেতনা বহন করতে বলে, আনুগত্য প্রকাশ করতে, মিলিটারিদের খুশি করতে। ডেফিনেটলি চেতনা বহন করতে বলে, কারণ এগুলো পাকিস্তানিদের শরীরের কাঁটা, বুঝতেছো কথা? মানে চেতনাগত জায়গায় কিছু বিষয় থাকে, এই জন্য বাঙালিরা যেন ইউনাইটেড না হয়। তোমাদেরকে একটু আগে ভাই এটা আলোচনা করে দিছি। রেইনকোট গল্পে রেইনকোট কিসের তাৎপর্য বহন করে? মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনার, মুক্তিযুদ্ধের শোকগাথা, মুক্তিযুদ্ধের ভয়াবহতা। রেইনকোট গল্পে রেইনকোট কিসের তাৎপর্য বহন করে? তাৎপর্যের কথা জানতে চাইছি। ডেফিনেটলি মুক্তিযুদ্ধের চেতনা। আমরা এখানে হিস্ট্রি পাই না, শোক পাই না, ভয়াবহতা ওইভাবে দেখি না, একটা চেতনাগত বিষয় আমরা এখানে দেখি। 1971 সাল জুন জুলাই মাসে প্রচন্ড বর্ষা হচ্ছে, বৃষ্টির পানিতে রাস্তাঘাট ডুবে গেছে। এই বর্ষায় রাস্তার মধ্যে খাদ বুঝতে না পেরে পাকিস্তানের বাহিনী একটি জিপ উল্টে যায়। অধিপকের প্রাকৃতিক অবস্থাকে রেইনকোট গল্পে কি নামে উপস্থাপন করা হয়েছে? জেনারেল সিজন, জেনারেল মনসুন, জেনারেল উইন্টার, জেনারেল রেইন। দিস ইজ জেনারেল মনসুন। একটা কথা ছিল, দেখবো ওই জায়গায়, রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, জেনারেল উইন্টার। এটা ছিল কই? এটা ছিল হচ্ছে তোমার রাশিয়াতে। আর এই পাশে ছিল জেনারেল মনসুন, এটা বাংলাদেশ। এই জায়গাটা তোমাদেরকে ভাইয়া একটু ডিটেইলে বলার ইচ্ছা রাখি, তাহলে একটু সহজে বুঝতে পারবা। এর সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটু হিস্ট্রি জড়িত হয়ে গেছে, এটা না বললেই নয়। হ্যাঁ, আমি তোমাকে সংক্ষেপে জায়গাটা যথাসম্ভব ক্লিয়ার করে দিচ্ছি, যাতে তোমার বুঝতে অসুবিধা না হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রি এখানে কীভাবে আসলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত, এবং বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের যে দাপট ছিল, এই দাপট নষ্ট হয়ে হিটলার ধ্বংস হয়ে, হিটলার পরাজিত হয়ে মরে যাওয়ার পেছনে তার সবচেয়ে বড় ভুল ছিল রাশিয়াতে হামলা করা। রাশিয়াতে হামলা করা। দেখবা আমরা অনেক সময় এখন একটা কথা বলি যে ওর হইল গিয়ে হিটলারই বুদ্ধি। আজকাল তো হিটলার অনেকের কাছে পপুলার, কারণ সে ইহুদিদের মারছিল। তো দেখবা আমরা বলি যে সে হচ্ছে হিটলারের মতো, তার হচ্ছে হিটলারি বুদ্ধি, এই টাইপের কথাবার্তা বলি, বা ব্রিটিশের বুদ্ধি এরকম বলি। তো হিটলারি বুদ্ধিটা আসছে কই থেকে? হিটলার যুদ্ধ বাঁধানোর আগে একটা চুক্তি করছিল, এটার নাম হচ্ছে অনাক্রমণ চুক্তি। অনাক্রমণ চুক্তি মানে হচ্ছে, ধরো
এ হলো মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি। আমি কালার আলাদা করে নিই, তাহলে বুঝতে পারবা। এখন এই এ টার্গেট করলো সে বি কেও মারবে, সি কেও মারবে। এখন যদি দুইজনকে একসাথে হামলা করে, সেক্ষেত্রে তাদের মধ্যে আবার যে রিলেশন, তারা এক হয়ে যাওয়ার মতো সম্ভাবনা আছে। তাইলে দুজন আবার এক হয়ে গেলে ও পরাজিত হবে, এটা এ জানে। এজন্য এ কি করলো, সে আগে বির সাথে একটা অনাক্রমণ চুক্তি করলো। সে বলল যে তোমার সাথে আমি বন্ধুত্ব তৈরি করলাম, আজকে থেকে তুমি আমি মিলে একটা আই লাভ ইউ হয়ে গেলাম, এবং আমি তোমাকে কখনোই কোনো পরিস্থিতিতে হামলা করব না, এবং তুমিও কখনোই কোনো পরিস্থিতিতে আমাকে হামলা করবে না, বলে এ আর বির মধ্যে একটা চুক্তি হয়ে গেল মনে করো। ওকে, এখন এ কি করলো, বি কে চুক্তিতে আবদ্ধ করলো, অনাক্রমণ চুক্তি, এই যে বুঝছো, করে এবার সে সি কে হামলা করে বসলো। এখন সি তো একা এর সাথে পায়রা উঠে নাই, দুজন মিলতে পারলে না হইতো, এখন দুজন তো মিলতেও পারতেছে না, কারণ চুক্তি দিয়ে ওরে ব্লক করে রাখছে। এখন এ যখন সি কে হামলা করলো, সি কে মারলো, ধ্বংস করে দিল, বি কিছুই করলো না। এর সাথে অনাক্রমণ চুক্তি থাকার কারণে সে সি কে সাহায্য করার জন্য এর উপরে হামলা করতে পারে নাই, কারণ সে জানে সে চুক্তিতে আবদ্ধ, তারা কখনোই একে অপরকে হামলা করবে না। এখন সি কে ধ্বংস করে দিয়ে এবার এ কি করলো, এই জায়গায় চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করলো। ওই চুক্তি যেটা বি এর সাথে সে করছিল সেটা ভুলে গিয়ে ও নিজে হামলা করে বসলো বিকে। কারণ কি, দুজনকে একসাথে মারলো না, 1 বাই 1 করে মারলো। বুঝতে পারছো কথাটা? এই টাইপের একটা অনাক্রমণ চুক্তি হিটলার করছিল রাশিয়ার সাথে। এই বিকে ধরো হচ্ছে রাশিয়া, রাশিয়া তো না, তখন তার নাম ছিল ইউএসএসআর, ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক। এটা আবার কোনো কোনো বইয়ে লেখা আছে ইউনাইটেড না, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। হ্যাঁ, তো এই যে ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক বা সোভিয়েত ইউনিয়ন, সোজা বাংলায় আসো, সোভিয়েত ইউনিয়ন। এই যে সোভিয়েত ইউনিয়ন, যেটার পরবর্তীতে নাম হয়েছে 91 সালে রাশিয়া, ভাঙিয়া গেছিল, অনেকগুলো দেশ হয়েছে ভাঙা, 15টা। তো যাই হোক, আমরা তোমার বোঝানোর জন্য রাশিয়াই বলবো। এই রাশিয়ার সাথে একটা চুক্তি ছিল, অনাক্রমণ চুক্তি হিটলারের। তো এই চুক্তি করে রাশিয়াকে ব্লক দিয়ে আশপাশের সবাইকে সে মারছে। তো রাশিয়া কিছু বলে নাই, কারণ রাশিয়ার সাথে হিটলারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু শেষমেশ বাকিদেরকে ধ্বংস করে দিয়ে হিটলার হামলা করে বসে রাশিয়াতে, এবং এটাই ছিল হিটলারের বড় ভুল। হিটলার মনে করছিল রাশিয়াকে সিঙ্গেল ধরলে, 1 বাই 1 ধরলে রাশিয়া আমার সাথে টিকবে না, তার আমি শেষ করে দিতে পারবো, কোনো ব্যাপার না। কিন্তু আক্রমণ করার পরে সে বুঝতে পারছে যে আসলে রাশিয়া কত বেশি পাওয়ারফুল, রাশিয়ার সাথে পায়রা ওঠার কথা না। তখন সে বুঝতে পারছে একটা সময় গিয়ে, তাও সেটা অনেক দেরিতে। সেটা কীরকম, রাশিয়ার ম্যাপটা হচ্ছে এরকম লম্বা, দেখবো অনেকটা এরকম লম্বা টাইপের। হ্যাঁ, এবং এখানে হচ্ছে গিয়ে জার্মানি, এখানে হচ্ছে রাশিয়ার রাজধানী মস্কো, এখানে ইউরাল পর্বতমালা। এই ইউরাল পর্বতমালার এই অংশটা ইউরোপে পড়ছে রাশিয়ার ভৌগোলিকভাবে, আর এটা মূলত এশিয়াতে পড়ছে। তো রাশিয়ার যেহেতু পলিটিক্যাল কালচার বা আদার সমস্ত কালচার ইউরোপ কেন্দ্রিক, এজন্য রাশিয়াকে আমরা ইউরোপের দেশ মনে করি, কিন্তু ভৌগোলিকভাবে রাশিয়া আসলে ম্যাক্সিমাম তার 90% জায়গা পড়ছে এশিয়াতে। যাই হোক, তো জার্মানি যখন রাশিয়াতে হামলা করলো, মস্কো দখল করে ভিতরে চলে গেছে, গিয়ে বলছে ওয়াও এটা সব আমার। তো এখানে হলো রাশিয়ান সরকারের সচিবালয়, ক্রেমলিন। তখন রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন। তো স্ট্যালিন বলছে ওদেরকে বাধা দিও না, এই ভাতিজারা ঢুকে পড়ুক ভিতরের দিকে। জার্মানি ভেতরে ঢুকে পড়ছে, ঢুকে বলছে আমি রাশিয়ার স্বাধীন মানে দখল করে ফেলাইছি। তখন যেটা করলো স্ট্যালিন, পুরাতন একটা চমৎকার খেলা খেলে দিল। সে বললো যে এইদিকে ব্লকেট দাও, ভালো মতো ব্লকেট দাও, এমনভাবে ব্লকেট দাও যাতে করে জার্মানরা তাদের আর্মির কাছে খাবার, অস্ত্র, গোলাবারুদ, রসদ কোনো কিছুই পাঠাইতে না পারে। যাকে মারবো হাতে তাকে মারবো ভাতে, ফাইট দিয়ে মেরে ফেলার ক্ষমতা ছিল স্ট্যালিনের, কারণ রাশিয়া তখন পৃথিবীর সেরা শক্তিশালী দেশ। বুঝতে পারছো কথাটা? তো ফাইট দিয়ে মেরে ফেলার মতো ক্ষমতা ছিল, কিন্তু তিনি সরাসরি ফাইটে যাননি, বলছে আগে আটকাও। তো আটকাই দিল এইদিকে সমস্ত রসদ, তারা পড়লো বিপদে। দ্বিতীয়ত এখানকার যে তাপমাত্রার বিষয়, এখানকার যে আবহাওয়া তোমরা তো জানোই, সাইবেরিয়া অঞ্চল না, সেখানে প্রচণ্ড ঠান্ডা। জার্মানরা ঠান্ডাতে অভ্যস্ত, কিন্তু এত ঠান্ডায় অভ্যস্ত না। বুঝতে পারো তারা বেকায়দায় পড়ে গেল, এবং আবহাওয়ার সাথে কোপ করতে না পাইরা, খাবার নাই, চিকিৎসা নাই, ওষুধ নাই, কিচ্ছু নাই, তারা মরতে শুরু করলো, হাজার হাজার মরে গেলো, এমনি একটা বুলেটও লাগে নাই। তাইলে রাশিয়া এখান থেকে কিসের সুবিধা নিল বলো? রাশিয়া এখান থেকে সুবিধা নিল জেনারেল উইন্টারের সুবিধা নিল, শীতের সুবিধা নিল।
আমার শীত, সেই সুবিধা আমি কাজে লাগাইছি। তুমি শীতে অভ্যস্ত না, তোমার আমি কাঁপায় মারছি। আর বাংলাদেশের কনটেক্সটে তুমি যদি দেখো, জেনারেল মুনসুন বর্ষার সাথে পাকিস্তানের ওইভাবে হ্যাবিচুয়েট না। তারা জানে যে বৃষ্টি হলে পানি হয়, কিন্তু আমাদের দেশে যে বৃষ্টি হয়, যে পানি হয়, যে বর্ষা হয়, তার সাথে তারা হ্যাবিচুয়েট নয় ওইভাবে। এবং এই সুযোগটাই আমরা কাজে লাগাবো, এটা বলছিল স্টাফ রুমের একজন। মানে আমরা বর্ষার সময় পাকিস্তানিরা এই আবহাওয়ার সাথে, পরিবেশের সাথে কোপ করে ফাইট করতে পারবে না, ওই সময় আমরা ফাইটটা করব। আমরা নৌকা দিয়ে এসে লুঙ্গি কাঁচা দিয়ে একটা গ্রেনেড মেরে লাফ দিয়ে আবার পানিতে পড়ে যাব, কচুরি বানার নিচে 2 ঘন্টা কাটায় দিব, ওরা বুঝবেই না। অর্থাৎ বর্ষার সুবিধা আমরা নিব। ওকে, তো এই ছিল ব্যাপার। হ্যাঁ, এটা সামনেও আসবে, পরবর্তীতে সিকিউ আলোচনা করার সময় এই জিনিসগুলো কাজে লাগবে। তাহলে বলছে উদ্দীপকের প্রাকৃতিক অবস্থাকে রেডকোট গল্পে কি নামে উপস্থাপন করা হয়েছে? জেনারেল মুনসুন। ওকে, আচ্ছা, বর্ষার কথা বলা হয়েছে। ওকে, 1971 সাল আগের উদ্দীপক। এই বিষয়টি 1971 সালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কারণ পাকিস্তানের জন্য প্রতিকূল ছিল। হ্যাঁ, পাকিস্তানের এই বিষয়ে উদাসীন ছিল, পাকিস্তানের এই বিষয়ে অনভ্যস্ত ছিল। আচ্ছা, এই জায়গাটাকে তুমি যদি খেয়াল করো, এই টোটাল সিচুয়েশনটা পাকিস্তানিদের পক্ষে ছিল কি? পাকিস্তানিদের পক্ষে ছিল না। তো পাকিস্তানিদের জন্য এটা প্রতিকূল ছিল, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর উদাসীন ছিল এটা বলা যায় না। আসলে যুদ্ধ করতে এসে তারা ঘুমাবে, এটা আসলে বলা মুশকিল। আর পাকিস্তানিরা অনভ্যস্ত ছিল, এটা বলা যায়। তাহলে আমরা এটা নিলাম আর এটা নিলাম, মানে 1 আর 3 নিয়ে নিলাম। এরপরে পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে। এই নিবেদনটি করেছে মিন্টু ইসাক, প্রিন্সিপাল নুরুল হুদা, প্রিন্সিপাল ডক্টর আফাজ। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক? কেমিস্ট্রি। মিসক্রিয়েন্টরা সব খতম। এখানে মিসক্রিয়েন্ট বলতে বোঝানো হয়েছে মুক্তি ফৌজ, মুক্তিযোদ্ধাদেরকে বলা হয়েছে। ইয়েস নো ভেরি গুড টাইপ ইংরেজি শিখে বাঙালি রামখানায় ইংরেজ নীলকরদের কাছে নিজেদেরকে বিশ্বস্ত প্রমাণ করার জন্য নীল চাষিদের উপর অমানবিক নির্যাতনের উপায় বাতলে দেয়। নির্যাতন অসহনীয় হয়ে উঠলে প্রতিরোধ ছাড়া উপায় থাকে না বাঙালি চাষিদের। উদ্দীপক ও রেইনকোট গল্পে যুগপৎ প্রকাশিত হয়েছে বিদেশি ভাষার আগ্রাসন, বিদেশি শাসক কর্তৃক সীমাহীন নির্যাতন, দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষের সম্মুখ গমন, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। না, বিদেশি শাসক কর্তৃক সীমাহীন নির্যাতন, এটা ভালো উত্তর। নীলকরদের কথা আছে, ওখানে পাকিস্তানিদের কথা আছে, নির্যাতনের কথা আছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের হাসির জন্য অস্ত্র ধরি। আপেল মাহমুদের লেখা গান এটা। হ্যাঁ, মনে রাখো, কাজে লাগবে পরবর্তীতে। উদ্দীপকের ভাবানুষঙ্গ রেইনকোট গল্পের যে দিকটিকে প্রতিফলিত করে? সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ। না, গোপন সরকার বিরোধী কর্মকাণ্ডকে সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ বলে না। দেশপ্রেম, ধ্বংসযোগ্য গণহত্যা, মানবতা বোধ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। দেশপ্রেম। দূরে কিংবা কখনো খুবই কাছে শোনা যাচ্ছে ফুটফাট গুলির আওয়াজ, তা সে বুক কাঁপে। পারি না শুধু থেকে কোথায় গেল মরে, দম বন্ধ করে চুপ করে পড়ে থাকি ঘরের কবরে। কুমিল্লা বোর্ড 19-এর প্রশ্ন। উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের সাদৃশ্য? 25শে মার্চের রাতের আক্রমণ, মানুষদের ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া, গুলির আওয়াজ শুনতে পাওয়া। মানুষদের ধরে ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা এখানে বলা হয়নি, 1 আর 3 বলা হয়েছে, তাহলে আমরা 2 নিয়ে নিলাম এখান থেকে। মেডিকেলের সামনে দিয়ে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিল সদাগরের অফিসের কনিষ্ঠ কেরানি মঞ্জু। হঠাৎ মিছিল আর গুলির শব্দ। ভাষা আন্দোলনকারীদের সাথে মঞ্জুর উপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ বাহিনী। তারপর থেকেও মঞ্জু হয়ে ওঠে ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। আচ্ছা, উদ্দীপকের পুলিশ বাহিনী রেইনকোট গল্পে কাকে প্রতিনিধিত্ব করে? পুলিশ বাহিনী সেখানে কি করছে দেখো, পুলিশ হচ্ছে লাঠিচার্জ করছে, তাই না, গোলাগুলি করছে। এর মানে রাজাকার, পুলিশ, মিসক্রিয়েন্ট, মিলিটারি, এটাই কাজ করছে গল্পে, মিলিটারি। মেডিকেলের সামনে দিয়ে প্রতিদিনের মতো আগের উদ্দীপকের মঞ্জু ও রেইনকোট গল্পের নুরুল হুদার চারিত্রিক বৈশিষ্ট্য যদি তুমি হিসাব করো, তাহলে কর্মে, শিক্ষায়, ভাষা চেতনায়, চেতনার পরিবর্তনে। এখানে যে অপশন আছে এখান থেকে নিচেরটা নিতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে যে নুরুল হুদার চেতনা পরিবর্তনই হয়ে গেছে, নট লাইক দ্যাট, নিতে হবে অপশনের আলোকে, এটা নিতে হবে। পিতৃহীন সরল প্রকৃতির মৃদুলকে প্রভাবশালী মীর সাহেবের লোকেরা ধরে নিয়ে যায় এবং একটা মিথ্যা দলিলে স্বাক্ষর করতে বলে। মৃদুলের মনে পড়ে যায় বাবার শেষ উপদেশের কথা, অন্যের কাছে কখনো মাথা নত করো না। বিপদের সম্ভাবনা জেনেও মৃদুল তার সিদ্ধান্তে অটল থাকে। উদ্দীপকের মৃদুল রেইনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? ইসহাক, আব্দুস সাত্তার, আফজাল, নুরুল হুদা? অবশ্যই নুরুল হুদা।
আচ্ছা, আগের উদ্দীপকের বিষয়ের সাথে রেইনকোট গল্পের সাদৃশ্য কোথায়? প্রতীকী ব্যঞ্জনা, পটভূমি, ঘটনা, সমাজচিত্রে। আচ্ছা দেখো, ধরে নিয়ে গেছে, স্বাক্ষর দিতে বলছে, মাথা নত করে নেই, তার মানে ঘটনার সাথে মিল বেশি। প্রতীকী ব্যঞ্জনা তো নাই এখানে। কলেজ থেকে ঘুরে ফেরার পথে ছাত্র পুলিশ সংঘর্ষের মধ্যে পড়ে যায় মাহমুদ। পুলিশের বেধড়ক লাঠিপেটায় সেদিন থেকে সে ওঠে ভাষা আন্দোলনের একনিষ্ঠ কর্মী। উদ্দীপকের মাহমুদ রেইনকোট গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? নুরুল হুদা। উদ্দীপকের রেইনকোট গল্পটি যে প্রেক্ষাপট থেকে প্রতিনিধিত্ব করে তা হল ছাত্র রাজনীতি, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, রাজনৈতিক চেতনা। উদ্দীপকটি রেইনকোট গল্পটি যে প্রেক্ষাপট থেকে প্রতিনিধিত্ব করে স্বাধীনতা সংগ্রাম। রেইনকোট গল্পের কথককে, কথক নুরুল হুদা নিজে, তার নিজের জবানিতে পুরো গল্পটা প্রকাশিত হয়েছে। রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, ভাষা আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। এখানে ইতিহাস নেওয়া যাচ্ছে না, উপরেরটা প্রেক্ষাপটও নাই, এখানে ভাষা আন্দোলনে কোনো কিছু নাই, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ভালো উত্তর। চেতনা মানে হচ্ছে তোমার মনোগত চিন্তার জগৎ বা জায়গা। তুমি যদি ওইখানে মুক্তিযুদ্ধকে স্থান দিয়ে থাকো, ধারণ করে থাকো, লালন করে থাকো, তাহলে মুক্তিযুদ্ধ তোমাকে পরিবর্তন করবে, আন্দোলিত করবে। রেইনকোট গল্পে কোন বিষয়টি অধিক ব্যঞ্জনাময় হয়ে উঠেছে? গেরিলা আক্রমণ, হানাদার বাহিনীর নিপীড়ন, নুরুল হুদার দেশপ্রেম, রাজাকারদের দৌরাত্ম্য। রেইনকোট গল্পে কোন বিষয়টি অধিক ব্যঞ্জনাময় হয়ে উঠেছে? নুরুল হুদার দেশপ্রেম। এই জন্য বলছিলাম যে চেতনার পরিবর্তন আসলে নেওয়া যাবে না, ঠিক আছে? দেশপ্রেম না থাকলে এটা হইতো না। রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ মিসকিনদের ঠিকানা, সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম, কুলিদের আস্তানা চেনা, গেরিলাদের সঙ্গে আঁতাত। সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম, এটা ভালো উত্তর কম্পারেটিভলি। এরপরে আসো, রেইনকোট গল্পে ভীতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযুদ্ধ শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস, দেশপ্রেম, সব। উষ্ণতা ও সাহস ও দেশপ্রেম। এরপর রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? প্রতিহিংসা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধ। না, প্রতিহিংসা নেওয়া যাবে না, দেশপ্রেম আর মুক্তিযুদ্ধ 2 এবং 3 যেখানে আছে সেটা ভালো উত্তর, এবং ওটা নিতে হবে, কারণ প্রতিহিংসা বিষয়ক তো এটার সাথে তো রেইনকোটের কোনো সম্পর্ক নাই। রেইনকোট গল্পটি পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে মুক্তিযোদ্ধার স্বরূপ, সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের চেতনা, পাক বাহিনীর বর্বরতা। কি জানতে পারবে? মুক্তিযোদ্ধার স্বরূপও বুঝতে পারবে, মুক্তিযুদ্ধের চেতনা সাধারণ ব্যক্তির কনটেক্সটে বুঝতে পারবে, পাক বাহিনী কেমন বর্বর ছিল এটাও বুঝতে পারবে। তাহলে সব যে নির্যাতনের চিত্রের কথা আমরা গল্পের শেষ দিকে দেখি, খুব সামান্য, ধরো এটা হচ্ছে খুব নিম্নমানের ডোজ, তাই না? মুক্তিযুদ্ধের সময় যে লেভেলের টর্চার হয়েছে এটা শুনলে গা শিউরে ওঠার মতো। আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাসের সংখ্যা কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি? 2টি। একটা হচ্ছে খোয়াবনামা, আর একটা চিলেকোঠার সেপাই। আমি লিখে দিচ্ছি, একটা হচ্ছে খোয়াবনামা, আর একটা হচ্ছে চিলেকোঠার সেপাই। এরপরে আসো, নিচের কোনটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্প গ্রন্থ? জাল স্বপ্ন, স্বপ্নের জাল। নয়নচারা আর বহিপীর। নয়নচারা গল্প, বহিপীর নাটক সৈয়দ ওয়ালিউল্লাহর, এই 2টা। সৈয়দ ওয়ালিউল্লাহ। আর শিউলিমালা কাজী নজরুল ইসলাম। ওকে, গল্পের বই এটা, শ্রীমঙ্গল সরকারি কলেজ, মৌলভীবাজারের প্রশ্ন এটা। আর জাল স্বপ্ন, স্বপ্নের জাল তো গল্প গ্রন্থ তো বটেই, এবং এটা মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প। খুব সম্ভবত 6টা কি 7টা গল্প আছে ওই বইটাতে, ছোট্ট বই। নুরুল হুদার জীবনের কি বারের ঘটনা রেইনকোট গল্প আকারে উপস্থাপিত? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। বলছে যেদিন নুরুল হুদাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল ওইটা কি বার ছিল? বারের প্রশ্ন আসছে, ওই দিনের যে তোমার ক্যালেন্ডার তারিখটা আর কি, হ্যাঁ, ওইটা কোন বারের প্রশ্ন। আচ্ছা, এটা কি শনিবার ছিল নাকি রবিবার ছিল নাকি সোমবার ছিল নাকি মঙ্গলবার ছিল? এটা প্রবাদ আছে, মনে করে দেখো, শনিতে 7, মঙ্গলে 3,
আর সব দিন দিন, এই টাইপের একটা কথা আছে, মনে আছে কিনা দেখো, এটা প্রবাদ আর কি। এটা মানে মুরব্বীরা বলে যদি এই দিনের বৃষ্টি নামে তাহলে 7 দিন হয়, যদি ওই দিনের বৃষ্টি নামে তাহলে 3 দিন হয়। এর বাইরে অন্যান্য দিনের যে বৃষ্টিগুলো সেগুলো দিনে দিনে শেষ হয়ে যায়। শনিতে 7, মঙ্গলে 3, আর বাকি সব দিন দিন, বাকিগুলো দিনে দিনে শেষ, এই টাইপের কথা। এগুলোকে প্রবাদ বলে, প্রবচন বলে। যেমন রাতের মেঘে বান, দিনের মেঘে ধান, একটা কথা আছে। অর্থাৎ দিনে যদি বৃষ্টি হয় এটা ভালো, খুব লম্বা বৃষ্টি হবে না, ফসল ভালো হবে, ধান ভালো হবে। আর রাতে যদি বৃষ্টি হয় তাহলে বান হবে, বান মানে হচ্ছে বন্যা। এমন ঘটনা বহু আছে, আমি মুরব্বীদের কাছে ছোটবেলায় শুনছি যে রাত্রে ঘুমাইছে, সকালে দেখে যে ওই খাটের নিচে, চৌকের নিচে পানি চলে আসছে ঘরের বেড়া দিয়ে, এত বৃষ্টি হয়েছে, এত পানি বাড়ছে, বুঝছো? এজন্য দিনের মেঘে ধান হয় আর রাতের মেঘে বান হয়। আর ওই যে বললাম শনিতে 7, মঙ্গলে 3, বাকি সব দিন দিন, একটা কথা মনে হয় না আছে, দেখবা। আর এই যে ঘটনা যেখানে আসছে এটা হচ্ছে মঙ্গলবারের কথা। তারপরে আসো এই কয়েক মাসে কত সূরা সে মুখস্থ করেছে। এখানে সে সর্বনাম দ্বারা কাকে বোঝানো হয়েছে? প্রিন্সিপাল ইকবাল, প্রিন্সিপালের পিয়ন নুরুল হুদা। কয়েক মাসে অনেকগুলো সূরা সে মুখস্থ করেছে। মানে আমি মুসলমান এটা প্রমাণ করার জন্য সময় পাকিস্তানিরা ধরে মানুষকে বিভিন্নভাবে ধর্মীয় কোশ্চেন করতো, কোরআন পড়তে পারিস কিনা, বলতে মুসলিম কিনা প্রমাণ করার জন্য। আমাদের স্যার একটা ঘটনা বলছিল, এরকম যোগ করতো আর কি। স্যার বলতেন বিভিন্ন সময় যে একজনকে ধরছে পাকিস্তানে, ধরে বলছে যে তুই কি মুসলমান? বলছে যে হ্যাঁ মুসলমান। তো কলমা বাতা, তো সে কলমা বাতাইছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা তার কলমা না। তখন পাকিস্তানিরা বলছে এটা কালমা নেহি, এটা মুসিবত কা দোয়া হ্যাঁ। তখন সে লোক উত্তর দিয়েছে, আর ভাই আমি তো মুসিবতে পড়েই তো বলতাছি, বুঝছো? কলমা জিজ্ঞেস করার পরে সে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা মুসিবত কা দোয়া হে, আমি তো মুসিবতে পড়েই তো বলছি। এই ছিল ব্যাপার আর কি। তো সূরা মুখস্থ করছে বিপদ থেকে বাঁচার জন্য। সব ভেস্তে দিল। এখানে কি ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে? পরিকল্পনা, আয়োজন, আরাম, পূর্ব প্রস্তুতি। এটা আরাম, যে একটু বৃষ্টি হচ্ছিল, আরাম করে সে শুয়ে থাকবে লেপের নিচে, ইসাক মিয়া এসে ডাইকে নিয়ে যাচ্ছে, সব পরিকল্পনা সে ভেস্তে দিল আর কি, সব বিষয়। ওই আরামের যে ইচ্ছা ছিল সেটা হলো না। রেইনকোট গল্পে কে দরজায় প্রবল করা নাড়ছিল? ইসাক মিয়া, সে এসে দরজায় প্রবলভাবে করা নাড়ছিল। পিয়নকে জড়িয়ে ধরে চুমে খেতে ইচ্ছা করছে, নূর হুদার এমন উক্তির কারণ কি? পিয়নকে খুব স্নেহ করতো, আকস্মিক বিপদ মুক্তির আনন্দে। পিয়ন খুব উপকারী লোক ছিল, কলেজ বন্ধের খবর দিয়েছিল আকস্মিক বিপদ মুক্তির আনন্দে। এটা কি? লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আচ্ছা। গেট তোড় দিয়া, রেইনকোট গল্পের উক্তিটি কার সঙ্গে নৈকট্যপূর্ণ? পিয়ন, প্রফেসর, প্রিন্সিপাল, কর্নেল। গেট তোড় দিয়া মানে গেট উড়াই দিছে, বলছিল কে? পিয়ন। রেইনকোট গল্পে কে এখন দিন রাত উর্দুতে কথা বলে? উর্দুতে কথা বলে ইসাক। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা বাদ দিয়ে দিছে। ইসাক মিয়া বেঠিয়ে চাটা খাইয়ে এই আমার 5-7 মিনিট লাগেগা, এটা বলছিল ইসাককে কে? নুরুল হুদা। আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন? আব্দুস সাত্তার মৃধা বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, কেমিস্ট্রি। জিওগ্রাফির প্রফেসর আব্দুস সাত্তার মৃধা। তার বাড়িতে চলে গেছিল ইসাক মিয়া তাকে ডাকার জন্য। এটা কি সাউথ পয়েন্টের প্রশ্ন না? গুলশানের। আচ্ছা, সাউথ পয়েন্টের একটা ক্যাম্পাস মনে হয় মালিবাগের দিকে আছে না, এটা গুলশানের। হাঁপানির টান আছে কার? আসমা, প্রিন্সিপাল, আব্দুস সাত্তার মৃধা, নুরুল হুদা। নুরুল হুদা। আসমা বলতেছিল যে বৃষ্টিতে ভিজলে তোমার হাঁপানির টানটা আবার বাড়তে পারে। আসমার সোয়াগ, এটা সোয়াগ মানে ভালোবাসার কথা বলা হচ্ছে। তোমরা যে ওটা এখন সোয়াগ বলো হিন্দিতে, এটা না, তোমরা তো সোয়াগ বলতে এক এক সময় এক এক জিনিসকে বোঝাও, মানে শব্দের অর্থ, বাস্তবতা সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলা থেকে শিখে আসছি অ্যাটিটিউড মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। তুমি অ্যাটিটিউড উচ্চারণ করো আর অ্যাটিটিউড উচ্চারণ করো, বোথ আর কারেক্ট। দৃষ্টিভঙ্গি একটা মানুষের সার্বিক ব্যক্তিত্ব, এটাকে অ্যাটিটিউড বলে। আর এখন দেখলাম যে এই ফেসবুকের বা ইউটিউবের রিলসের জামানায় ভাবসাব নেওয়া, শো অফ করা, হাঙ্কি বাঙ্কি টাইপের একটা ভাব নেওয়া বলে অ্যাটিটিউড। দেখ কেমন কথা, এটা কই ছিল কই চলে আসছে, আল্লাহ জানে ভাষা কোন দিকে যাচ্ছে। এরপরে প্রিন্সিপাল কখন মিলিটারির বড় কর্তাদের কাছে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর জন্য সবিনয় নিবেদন করেছিলেন? জানুয়ারি মাসের শুরু, ফেব্রুয়ারির শুরু, মার্চের শুরু, এপ্রিল মাসের শুরু। এপ্রিলের শুরু, কারণ মার্চের শুরু তো যুদ্ধ হয় নাই, হয়েছে 26শে মার্চ, তাই না? 25শে মার্চের রাতে তারা আমাদের উপরে হামলা চালাইছে, ঠিক না? কালো রাতে, অর্থাৎ 12টার আগে। আর 26শে মার্চের প্রথম প্রহরে
বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এই জন্য সেটা স্বাধীনতা দিবস। আর জানুয়ারি মাস তো প্রাসঙ্গিক না এই কনটেক্সটে আর কি। এরপরে হচ্ছে স্কুল কলেজের শহীদ মিনার ভেঙে দেওয়ার মধ্য দিয়ে কোথায় আঘাত করা হয়েছে? ঐতিহ্যে, চেতনায়, স্বাধীনতায়, বাঙালির মননে। এটা বাঙালির চেতনায় আঘাত করা হয়েছে। বিএন কলেজ, ঢাকা না? ভালো প্রশ্ন। আচ্ছা, রেইনকোট গল্পে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য উদ্বিগ্ন থাকে কে? নুরুল হুদা, আফাজ আহমেদ, আকবর, সাজিদ, মিন্টু। পাকিস্তানের অখণ্ডতা অর্থাৎ পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এক থাকুক, ডক্টর আফাজ। পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। বাকরিতে শহীদ মিনার কিসের প্রতীক? বাঙালি জাতীয়তাবাদের বিকাশ, বাঙালি চেতনার, সংগ্রামী চেতনার, বাঙালির প্রতিবাদ, বাঙালির বীরত্ব। দেখো উপরেরটা উত্তর নেওয়া যাবে, জাতীয়তাবাদের বিকাশের প্রতীক এটাও নেওয়া যাবে, বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক এটাও নেওয়া যাবে, প্রতিবাদের প্রতীক এটাও নেওয়া যাবে, বাঙালির বীরত্বের প্রতীক এটাও নেওয়া যাবে। তুমি যদি ফিলোসফিক্যাল থট দেখো যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যে ইউনাইটেড হয়েছিলাম, আমাদের চেতনা জাগ্রত হয়েছিল, যেসব বিষয় আছে তার মধ্যে এটা শহীদ মিনার একটা। তো এখন তুমি এবার প্রশ্ন এবং গল্পের কনটেক্সটে আসো, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এখান থেকে উত্তর নিতে গেলে বি হচ্ছে ভালো উত্তর, বাঙালি জাতির সংগ্রামী চেতনার প্রতীক, এই অর্থে বি নিতে হবে। বুঝছো এবার কথাটা? নুরুল হুদা নিজেকে প্রিন্সিপালের কি দাবি করে? আত্মীয়, বন্ধু, কলিগ, সাবঅর্ডিনেট। প্রিন্সিপালকে আফাজ আহমেদ তার সাবঅর্ডিনেট বা অধীনস্থ দাবি করে। হারমান ম্যানুয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আচ্ছা, ভালো প্রশ্ন। আচ্ছা, রেইনকোটের প্রকৃত মালিক কে? শ্যালক, বন্ধু, মিলিটারি, বাস যাত্রী। শ্যালক, বউয়ের ছোট ভাই। বান্দরবান সরকারি কলেজের প্রশ্ন। মুক্তিযুদ্ধ চলাকালে নুরুল হুদা কতবার বাসা বদলান? 3 বার, 4 বার, 5 বার, 6 বার। বারবার বাসা চেঞ্জ করছে সে, যাতে করে তার গতিবিধি বা তার অবস্থান বুঝতে না পারে প্রপারলি শত্রুরা। 4 বার বাসা বদল করেছিল। আর মগবাজারের বাসা থেকে পরীক্ষা একটি প্রশ্ন আসতে পারে যে কোন বাসায় থাকাকালীন নুরুল হুদারা মিন্টু যুদ্ধে চলে গেছিল? মগবাজারের বাসায় যখন ছিল তারা তখন। এরপর আসো রেইনকোট গল্পে নুরুল হুদার চতুর্থ বাড়ির জানালা দিয়ে কি দেখা যায়? নদী, হাওর, ধানক্ষেত, শহীদ মিনার। এখন সে যেখানে আছে, মানে চতুর্থ যে বাড়িটা ছিল, এই চতুর্থ বাড়ি থেকে দেখা যাইত ধান ক্ষেতের, তাকাইলে চতুর্থ বাড়ি থেকে তাকাইলে দেখা যেত ধান ক্ষেত। এরপরে হচ্ছে মিন্টুর রেইনকোট গাড়ি দিয়ে নুরুল হুদা কোথায় যাচ্ছিল? জাদুঘর, শাহবাগ, ঢাকা মেডিকেল, ঢাকা কলেজ। ঢাকা কলেজ, অতি সহজ প্রশ্ন। পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার কোনটি? বাংলাদেশ দখল করা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ইচ্ছা, বাংলার উপর নির্যাতন, ইস্ট পাকিস্তানি মন্ত্রীদের বহাল রাখা। বাঙালির উপর নির্যাতন। বুঝো নাই? আমরা স্বাধীনতা চাইছি, ন্যায্য দাবি। আমরা 70 নির্বাচনে বিজয়ী ছিলাম, আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই, ওটা যুদ্ধ চাপায় দিছে। আবার বিশ্বের মানুষকে ধোঁকা দিছে, বলছে যে কিছু মানুষ দেশ ভাঙতে চাইছে, সরকারের লিগ্যাসি আছে তাদেরকে দমন করার। এই কথা বলে তারা পৃথিবীর মানুষকে ধোঁকা দিতে চাইছে, বাট আমাদের উপরে চালাইছে গণহত্যা। আর বাইরের তাদের যারা বন্ধু বান্ধব ছিল, বিশেষ করে হেনরি কিসিঞ্জার, আমেরিকার তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সনের নিরাপত্তা উপদেষ্টা, এ বদমাইশ আবার প্রচার করছে সব জায়গায় যে এটা পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, এটা নিয়ে আমরা মাথা না ঘামাই। আরে গণহত্যা চালাচ্ছে, হাজার হাজার মানুষকে মেরে ফেলতেছে তারা, এটা ইন্টারনাল অ্যাফেয়ার কিভাবে হইল? এটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বুঝতে পারছো ব্যাপারটা? এরপরে হচ্ছে আমরা পরের অংশ নিয়ে যদি কথা বলি, রেইনকোট গল্পের ছোট মামা কে? ছোট মামা কে? মিন্টু। এখানে দেখো মন্টু, পিন্টু, মিন্টু, জন্টু, মিন্টু। আচ্ছা, তারপরে নুরুল হুদার মেয়ের বয়স কত বছর ছিল? 3, 4, 4.5, 2.5 বছর। নুরুল হুদার মেয়ের বয়স, আব্বু ছোট মামা হয়েছে যে বলছিল, তার মেয়ের বয়স ছিল 2.5 বছর। টুপিতে কোন তেজ আছে বলে ইঙ্গিত রয়েছে? মুক্তিযোদ্ধা, মিলিটারি, অন্যায়, সন্ত্রাসী। মির্জাপুর ক্যাডেট কলেজের প্রশ্ন। টুপিতে ছিল হচ্ছে মিলিটারি তেজ। এরপরে হচ্ছে রেইনকোটের পানি বাসে পড়লো, নুরুল হুদাকে কেউ কিছু বলেনি কেন? ভয়ে, শ্রদ্ধায়, দয়া, আশঙ্কায়। তো নুরুল হুদাকে তখন দেখতে কিছুটা মিলিটারি লাগছিল না, সে যে ড্রেস আপ গেট আপ নিয়েছিল, এই জন্য বাসে তার রেইনকোটের পানি পড়লো, কেউ তাকে কিছু বলে নাই, কারণ তাকে সবাই ভয় পাইছিল।
বাসের লোক দুটো পালিয়ে গেল তাকে দেখি। নুরুল হুদার এরূপ মনে হওয়ার কারণ কি? তার উদ্ভট বেশভূষা, পায়ের বুট জুতা, তার পরনের রেইনকোট, তার মাথার টুপি। তাকে দেখেই তো পালাইছে, তার পিছনে নিশ্চয়ই তার গেট আপ সেট আপটাই হচ্ছে মূল কথা। তো সেটা আমরা উত্তর নেব কোথা থেকে? আমরা নেব হচ্ছে রেইনকোট থেকে। বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জের প্রশ্ন এটা। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। কার সম্পর্কে বলা হয়েছে? বলা হয়েছে মুয়াজ্জিন সম্পর্কে। 25শে মার্চের যে রাত, ক্র্যাকডাউনের রাত, ওই দিন রাতের যে ফজরের সময় যে আজান যখন সে দিচ্ছিল তখন গুলি লেগে মুয়াজ্জিন মারা যায়, ওই প্রসঙ্গে এটা বলা হয়েছে। রেইনকোট গল্পে মসজিদের মাইক্রোফোন অকেজ ছিল কেন? কর্নেলের হুকুমে নষ্ট হওয়ায় গুলি লেগেছিল বিদ্যুৎ না থাকায়। মসজিদের মাইক্রোফোন নষ্ট হওয়ার কারণ হিসাবে কি দেওয়া হয়েছিল? বলা ছিল বিদ্যুৎ না থাকায়। রেইনকোট গল্পের নুরুল হুদা পেশায় কি ছিলেন? পেশায় ছিলেন শিক্ষক। আচ্ছা, তুমি আসবে বলে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। 19-এর তোমাদের একটা কবিতা ছিল, তুমি এটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। ওকে, উদ্দীপকী রেইনকোট গল্পের কোন বিষয়কে স্মরণ করে দেয়? গেরিলা আক্রমণ, সেনাবাহিনীর তৎপরতা, আর্তনাদ, ভয়। তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, এটা হচ্ছে সেনাবাহিনীর তৎপরতা। আর্মিরা আমাদের উপরে কি লেভেলের নির্যাতন করছে তার একটা চিত্র। মিসক্রিয়ানদের ঠিকানা তো তার জানা আছে। উক্তিটি তোমার পঠিত কোন রচনার? উক্তিটি হচ্ছে তোমার রেইনকোট রচনার। সেই গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য, উক্তিরিকা সাজেদ মিলিটারি প্রিন্সিপাল ইসহাক, এরা মিলিটারির। দাবি করা হয়েছিল যে নুরুল হুদা গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। নুরুল হুদা সাহসী হয়েছিলেন কিভাবে? মিসক্রিয়ানদের কারণে, অত্যাচারিত হওয়ার কারণে, রেইনকোট পরার কারণে, মুক্তিযুদ্ধের কারণে। নুরুল হুদা সাহসী হয়েছিলেন রেইনকোট পরার কারণে। রেইনকোট গল্পে উল্লিখিত প্রিন্সিপাল সুযোগ সন্ধানী, দেশ বিরোধী, তোষামোদে। প্রিন্সিপাল নেগেটিভ, প্রত্যেকটা বৈশিষ্ট্য এখানে নেগেটিভ বলা আছে। সে ডেফিনেটলি তোষামোদে, আকবর সাজিদকে তোয়াজ করে। দেশ বিরোধী না হইলে শহীদ মিনার ঘটাইতে বলে কেন? আর সুযোগ সন্ধানী তো বটেই। সুতরাং সবগুলি হচ্ছে উত্তর। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বদ্ধপরিকর প্রেসিডেন্ট, মিলিটারি, মিসক্রিয়েন্টরা। প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। প্রেসিডেন্ট হচ্ছে ইয়াহিয়া খান। ওকে, দেশের এই সংকটময় মুহূর্তে আমি ঘরে বসে থাকতে পারি না, তাই ঢাকার আরো 20টা যুবকের সাথে আমি পথ ধরেছি ওপার বাংলায়। আচ্ছা, উদ্দীপকের চরিত্রটি রেইনকোট গ্রুপের কোন চরিত্রকে নির্দেশ করে? মিন্টু, 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 কারণ এই যুবক ছেলে যুদ্ধ করতে চলে গেছিল। ওকে, উদ্দীপকে উক্ত চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে, স্বদেশপ্রেম, অসীম সাহসিকতা, স্বাধীনতার আকাঙ্ক্ষা, কোনটা বাদ দিবে এখান থেকে? এখান থেকে সব নিতে হবে তোমাকে, কারণ প্রত্যেকটা পজিটিভ অ্যান্সার এবং প্রত্যেকটা আমরা এখানে দেখতে পাই পরিস্ফুট, তাই না, বাস্তব। এরপরে আসো, অলভ্য জয়ের লোভে জ্বালায় শহর, গ্রামে 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 প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপে দূরের উল্লেখবাদে কেল্লা। উদ্দীপকে রেইনকোট গ্রুপের কোন বিষয়টির সাদৃশ্যমান? আমরা এখানে যা দেখতে পাই সেটা হচ্ছে নির্যাতন, ধ্বংস, রাজনৈতিক বিষয়, মুক্তিযুদ্ধ, ধ্বংসাত্মক। এটা তোমাদের বলছিলাম, হ্যাঁ, এটা অমিয় চক্রবর্তীর কবিতাটা তোমরা পড়ো। বাংলাদেশ কবিতা, কবির নাম অমিয় চক্রবর্তী। উনি রবীন্দ্রনাথের পার্সোনাল সেক্রেটারি ছিলেন। এবং তোমরা পঞ্চপাণ্ডবের নাম শুনছো কি না? এই পঞ্চপাণ্ডবের একজন। পঞ্চপাণ্ডব মূলত মহাভারতে বর্ণিত পাণ্ডব বংশের 5 ভাইকে একসাথে পঞ্চপাণ্ডব বলে। ভীম, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, 5 ভাই, তাদেরকে বলা হয় পঞ্চপাণ্ডব। তো তাদের সব কাজেটা যে মানে ছিল আর কি, ঐক্য ছিল, একই টাইপের কাজ, একই চেতনা, ইত্যাদি ইত্যাদি। ঐক্য থাকার কারণে এই 5 ভাইয়ের একটা মানে মহাভারতের একটা ঐতিহাসিক লিগ্যাসি আছে। এখন কথা হচ্ছে, আমাদের সাহিত্যে পঞ্চপাণ্ডব বলে একটা কথা আছে। আমাদের বাংলা সাহিত্যে 5 জন কবি আছেন যাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয়। তুমি এটা মনে রাখবা কিভাবে? একটা শর্টকাট তোমাকে দিই, মনে রাখবা হচ্ছে এরকম: অবুঝ, বিশু। আমি জানি অবুঝ বানান ঝ দিয়ে লিখতে হয়, বাট আমি বর্গীয় জ দিয়ে লিখছি। কেন লিখছি একটু দেখো, তাহলে বুঝতে পারবা। 1 নম্বর অতে এই অমিয় চক্রবর্তী। আচ্ছা, তারপরে বতে এই অবুঝ না, এই যে এই ব, একটা হচ্ছে বুদ্ধদেব বসু আর একটা হচ্ছে বিষ্ণুদে। তো ওইটা বিষ্ণুদে, এটা বুদ্ধদেব বসু।
তারপরে 3 নাম্বার হচ্ছে তোমার এই যে জীবনানন্দ দাশ। আচ্ছা, এরপরে কি বলছিলাম? 4 বিষ্ণু দে। এরপর হচ্ছে 5 হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। এখন আসো এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। প্রশ্ন হচ্ছে, আমরা বুঝলাম যে একটা ঐক্য থাকা হচ্ছে পঞ্চপাণ্ডব বলার পেছনের কারণ, তাই না? একটা ঐক্য থাকা। তো তাদের মধ্যে কি এমন ঐক্য ছিল যার জন্য তাদেরকে পঞ্চপাণ্ডব বলা হচ্ছে? তারা প্রত্যেকেই 30-এর দশকের কবি, বুঝছো? তাদের জন্মসাল কাছাকাছি, তাদের বয়স একজন থেকে আরেকজনের বয়স 10 বছরের বেশি না, এদিক ওদিক যদি ধরো। বুদ্ধদেব 1907 কি 8-এ জন্ম, জীবনানন্দ 1899-তে জন্ম, এরকম খুব কাছাকাছি তাদের বয়স। এখন ঐক্যটা কি? ঐক্য হলো তারা রবীন্দ্র সাহিত্য বলয়, যেটা রবীন্দ্র সাহিত্য বা কাব্য বলয়, এর বাইরে গিয়ে নতুন ধাঁচে, অর্থাৎ সোজা বাংলায় বললে ইউরোপীয় ধাঁচে নতুন একটা সাহিত্য জগৎ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন এবং তারা সফল ছিলেন। এখন কথা হচ্ছে, রবীন্দ্র কাব্য বলয় ভাঙতে হবে কেন? এটার দোষ কি? এটার দোষ নাই। এখন রবীন্দ্রনাথের প্রভাব এত বেশি ছিল, আমরা জানি যে 1901 সাল থেকে 1941 সাল মৃত্যু পর্যন্ত এই সময়টাকে বাংলা সাহিত্যে রবীন্দ্র যুগ বলে। এবং এই সময় রবীন্দ্রনাথ এত বেশি পঠিত, এত বেশি জনপ্রিয়, এত বেশি চর্চিত যে অন্য সাহিত্যিক যারা, তাদের লেখার মধ্যে রবীন্দ্রনাথ অটো ঢুকে যাইতেন। বুঝো না কথাটা? মানে অন্য কবিদের লেখার মধ্যে রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যাইত। তো এটা তো সাহিত্যের জন্য ভালো লক্ষণ না। যত বেশি নতুন ধারার লেখক তৈরি হবে, নতুন চিন্তা তৈরি হবে, তত সাহিত্যের জন্য মঙ্গল। কারণ রবীন্দ্রনাথ বটবৃক্ষের মতো, তার প্রভাব পড়ছে বাকি 10 জন কবির উপরে, তারা মনে করো সেমি রবীন্দ্রনাথ হয়ে গেল। তো সেমি রবীন্দ্রনাথ হওয়াটা তো ভালো লক্ষণ না, নতুন করে তৈরি হইতে হবে বড় বড় বটবৃক্ষ আবার। বুঝছো কথাটা? তো তাদের কথা ছিল যে রবীন্দ্র কাব্য বলয় যেটা, এই রবীন্দ্র কাব্য বলয়ের বাইরে গিয়ে আমরা একটা নতুন জগৎ, নতুনভাবে সাহিত্য জগৎ আমরা তৈরি করতে চাই, এবং তারা এই জায়গায় সফল ছিল। এই জন্য এদেরকে বলা হয়, একসাথে বলে পঞ্চপাণ্ডব। এখন প্রশ্ন হচ্ছে যে রবীন্দ্র কাব্য বলয়ের বাইরেই যদি নতুন করে তারা তৈরি করতে থাকে বা সফল হয়ে থাকে, তো সেই সেন্সে কাজী নজরুল তো একই টাইমের মানুষ। কাজী নজরুলের জন্ম তো 1899 সালে, তাহলে উনি পঞ্চপাণ্ডব নন কেন? ভালো প্রশ্ন। কিন্তু এর 2টা কারণ। এক, ইনারা রবীন্দ্র কাব্য বলয় ভাঙতে চাইছিলেন ইউরোপীয় ধাঁচে। বুঝতে পারছো? ইউরোপীয় স্টাইলে কবিতা লিখে, এবং তাদের কবিতার মধ্যে তুমি এগুলো পাওয়া। নজরুল সেটা চাননি। অর্থাৎ বাংলা সাহিত্যে ইউরোপীয় চেতনা প্রতিষ্ঠা করার চেষ্টা নজরুলের ছিল না। নজরুল ছিলেন বাংলা সাহিত্যের নতুন ধারার, নতুনভাবে প্রবর্তন করার পক্ষপাতী, এবং সেটা করেছিলেন। 1 নম্বর যুক্তি। 2 নম্বর, কাজী নজরুল তাদের সাথে মিলে পঞ্চপাণ্ডব হইতে হবে কেন? রবীন্দ্রনাথ যেমন একটা ক্লাস, কাজী নজরুল নিজেই তো একটা ক্লাস। সুতরাং তার তো ওই ধারা ভাঙার দরকারই নেই। উনি তো জন্ম থেকেই নতুন ধারার প্রবর্তন করে রাখছেন। বোঝা গেছে ব্যাপারটা? তো কাজী নজরুলকে তুমি এই বলয়ের ভিতরে রেখে চিন্তা করাটাই তো ভুল। ক্লিয়ার ভাইয়া? এরপরে আসো, তুমি আসবে বলে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্কার দানবের মতো চিৎকার করতে করতে। উদ্দীপকের আবহ রেইনকোট গল্পের যে দিকটি ফুটে উঠেছে এখানে, যা আমরা দেখি আর কি, মুক্তিযুদ্ধের ভয়াবহ চিত্র, পাকিস্তানিদের বর্বরতা, হ্যাঁ, বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা না। স্বাধীনতার আকাঙ্ক্ষা কথাটা এখানে হুবহু আমরা পাই না, আমরা 1 এবং 2 পাই, এটা আমরা নিলাম। অলব্য জয়লবে জ্বালায় শহর গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপে দূরের উল্লোক বাদে কেল্লা। উদ্দীপকের দূরের উল্লোক রেইনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? দূরের উল্লোক রেইনকোট গল্পের মিলিটারি, পাকিস্তানিদের কথা বলা হয়েছে। এটা পাকিস্তান তো রসইকার। আচ্ছা, তারপরে আসো আবার আগের উদ্দীপক। তারপর উদ্দীপকের কোন ভাবের প্রতিফলন আমরা রেইনকোট গল্পে লক্ষ্য করি? এই লক্ষ্য জফলা হবে, জফলা না দিলে হয়ে যাবে 1 লাখ। পাকিস্তানি বাহিনীর নৃশংসতা, পাকিস্তানি বাহিনীর লোভ, অবরুদ্ধ মানুষের উৎকণ্ঠা, জনজীবনের নিরাপত্তাহীনতা। ডেফিনেটলি পাকিস্তানি বাহিনীর নৃশংসতা। দেখো, জ্বালায় শহর গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপে দূরের উল্লোক বাদে কেল্লা, মানে পাকিস্তানি বাহিনীর নৃশংসতা।
1969 গণ অভ্যুত্থানে মিছিলে মিছিলে প্রকম্পিত রাজপথ। মিছিল শুনে অস্পষ্টবাদী পারভেজ দৌড়ে যায় মিছিল। অস্পষ্টবাদী না স্পষ্টবাদী? আচ্ছা, সর্বশক্তি দিয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সর্বশক্তি দিয়ে চেষ্টা করে স্লোগান দিতে। একসময় পারভেজের কণ্ঠনালী ক্ষত বিক্ষত হয়ে বেরিয়ে আসে স্পষ্টধ্বনি বাংলা। আচ্ছা, পারভেজের গলা এমন ছিল না বা কণ্ঠস্বর এমন ছিল না, উচ্চারণ ক্লিয়ার ছিল না, স্পষ্ট ছিল না, বোঝা গেছে? প্রপারলি কথা সে বলতে পারতো না। তো সে যখন স্লোগান দিচ্ছে মিছিলে গিয়ে, তখন একটা সময় তার কণ্ঠ থেকে স্পষ্ট একটা ধ্বনি বের হয়ে আসে, সেটা হচ্ছে বাংলা। আচ্ছা, এখন দেখো উদ্দীপকের পারভেজ চরিত্রটি রেইনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তাহলে অস্বাভাবিক থেকে স্বাভাবিক বা একরকম থেকে আরেকরকম, মোটামুটি একটা তোমার এখানে একটা ট্রান্সফরমেশন আছে, তাই না? সো নুরুল হুদা। 69 গণ অভ্যুত্থানের মিছিলে আবার আগের উদ্দীপক। উদ্দীপকের ভাবনাসঙ্গ গল্পের যে অন্তর্নিহিত বিষয়ের ঐতিহ্যবাহী, তা হলো নির্বাকের সবাক হয়ে ওঠা, সুপ্ত চেতনার জাগরণ, মুক্তি সংগ্রামের সাধারণ মানুষের অংশগ্রহণ। উদ্দীপকের ভাবনাসঙ্গ গল্পের সাথে মিলাইতে বলছে, তো গল্পের সাথে মিলাইলে তো প্রথমটা নিতে পারবা না। গল্পের ভিতরে তো নির্বাকের সবাক হয়ে ওঠার বিষয়টা নাই। গল্পের ভাবানুষঙ্গ মানে ভিতরকার মিল খুঁজতে বলছে। তাহলে সুপ্ত চেতনার জাগরণ এটা সত্য, আর মুক্তি সংগ্রামের সাধারণ মানুষের অংশগ্রহণ এটাও সত্য। তাহলে 2 এবং 3 যেখানে আছে ওইটা উত্তর, আমরা 2 এবং 3 নিলাম, এখান থেকে নিলাম। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। উদ্দীপকের মোরা রেইনকোট গল্পের যে চরিত্রগুলোকে উপস্থাপন করে, নুরুল হুদা, মিন্টু, আব্দুস সাত্তার, মৃধা, ইয়েস, অল আর কারেক্ট। সো আমরা শেষেরটা নিব। আচ্ছা, উদ্দীপকে রেইনকোট গল্পে স্যার আশুতোষ ও একই তো প্রশ্ন না? উদ্দীপকে রেইনকোট গল্পের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে? উগ্র সাজাত্যবোধ, নির্মল দেশপ্রেম, স্বজনপ্রীতি, সাম্প্রদায়িক চেতনা। নির্মল দেশপ্রেম। জেনারেল স্টেটমেন্ট কোনটি? শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। মঙ্গলে ভোর রাতে হইল শুরু 3 দিন মেঘের গুরু গুরু। বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। রেইনকোট গল্পে বর্ণিত ক্র্যাকডাউনের রাতের সাথে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় বর্ণিত বিষয়টি সম্পর্কযুক্ত। আচ্ছা, প্রথমত নুরুল দিনের কথা মনে পড়ে যায় তোমাদের সিলেবাসের ইয়েতে না, কি বলে, কবিতা না। ভাই তোমার থেকে রিলেট করে দিব, দিয়ে অ্যান্সারটা নেব। নুরুল দিন একজন কৃষক নেতা ছিলেন। ব্রিটিশ পিরিয়ডে রংপুরের কুড়িগ্রাম এলাকায় ওনার জন্ম ছিল, এবং তিনি কৃষকদেরকে সংগঠিত করে অত্যাচারী জমিদারদেরকে কাঁপায় দিয়েছিলেন, ব্রিটিশদেরকে নাড়াই দিয়েছিলেন নুরুল দিন। বুঝতে পারছো? সেই প্রসঙ্গ সৈয়দ শামসুল হক এই কবিতায় স্মরণ করেছেন। নুরুল দিনের কথা মনে পড়ে যে না, একটা কবিতা আছে তোমাদের, মূলত নাটক, এটা কাব্যনাট্য। তার সামনের ভূমিকা অংশ হচ্ছে ওই কবিতাটা আর কি, যেটা তোমাদের বইতে দেওয়া আছে, দেখবা। তোমাদের ফুল সিলেবাসে এটা আছে, কিন্তু শর্ট সিলেবাসে নাই, এই হচ্ছে কথা আর কি। হ্যাঁ, আচ্ছা, শর্ট সিলেবাসে অনেক সুন্দর সুন্দর টপিক বাদ দিয়ে দিছে, কেন দিচ্ছে আমি জানি না। আচ্ছা, এখন ওই কবিতা পড়লে দেখবা ওখানে নুরুল দিনকে স্মরণ করা হয়েছে এই কনটেক্সটে যে আজকে 1971, খুব খেয়াল করবো, আজকে 1971 যদি নুরুল দিন থাকতো তাহলে সে নিশ্চয়ই প্রতিবাদ করতো। আজ যখন আমার দেশে আমার কণ্ঠ বাজেয়াপ্ত হয়, আমার উপর অত্যাচার চলে, আমার ফসলের মাঠ যখন পুড়ায় দেওয়া হয়, আমার সম্পদ যখন লুটপাট হয়, আমার মা বোনের ইজ্জত যখন নষ্ট হয়, আমার আজ নুরুল দিনকে মনে পড়ে। নুরুল দিন প্রতিবাদী ছিল তাই। আচ্ছা, তো দেখো বলছে রেইনকোট গল্পে বর্ণিত ক্র্যাকডাউনের রাতের সাথে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় বর্ণিত কোন বিষয়টি সম্পর্কযুক্ত? তীব্র স্বচ্ছ পূর্ণিমা, কালঘুম, নষ্টক্ষেত, কাল পূর্ণিমা। কালঘুম। কবিতাটি পড়ে নিয়ে তাহলে ধরতে পারবা এটা পুরাটা। বঙ্গবন্ধু 7 মাসের ভাষণ রেইনকোট গল্পের রেইনকোটে মূলত কিসের প্রতীক? মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার, মুক্তিযোদ্ধার স্বপ্ন পূরণ হওয়ার, মুক্তিযোদ্ধাদের একত্রিত হওয়ার, মুক্তিযুদ্ধের প্রেরণায় উজ্জীবিত হওয়ার। এখন প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ, রেইনকোট গল্পের রেইনকোট বলছে কিসের প্রতীক? প্রতীক হিসেবে তুমি যদি নাও তাহলে এখানে সবচেয়ে ভালো উত্তর নিচেরটা না, মুক্তিযুদ্ধের প্রেরণায় উজ্জীবিত হওয়া, যেটা এটা ভালো উত্তর, সব থেকে ভালো উত্তর। রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? স্বাধীনতা, দেশপ্রেম, প্রতিরোধ, সংগ্রাম। দেশপ্রেম। এটা বারবার আসতেছে, দেখো এই প্রশ্ন আবার তোমাদের সময় কিভাবে ঘুরে ফিরে অন্যভাবে দিয়ে দেয় কিনা, থিম থেকে বা সরাসরি কোড থেকে আমি জানি না, এটা একটু লক্ষ্য রাখো তোমরা। রেইনকোট বর্তমানে বাংলাদেশের প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, চেতনা,
রক্ষণশীলতা। এখান থেকে তুমি রক্ষণশীলতা নিতে পারবা না, বাকি 3টা নিতে পারবা, তবে ভালো উত্তর হচ্ছে চেতনা। কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিধৃত হয়েছে? কার জবানিতে, মানে পুরা গল্প জুড়ে কার কথায়, কার মুখে থেকে আমরা গল্পটাকে শুনতে পাই? নুরুল হুদার মুখ থেকে শুনতে পাই। এটা এইভাবেও আসতে পারে যে এই গল্পের কথক কে, এমন প্রশ্ন আসতে পারে। কথক মানে হচ্ছে যার মুখ থেকে আমরা গল্পটা শুনি, যার মুখের বিবরণ থেকে আমরা শুনি। যেমন বিলাসী গল্পের যে ইয়াটা আছে, গল্পটা আছে, বিলাসী পড়লে দেখবা ওখানে কার মুখ থেকে আমরা শুনি? সবকিছু আমরা শুনি হচ্ছে নেড়ার মুখ থেকে, তাই না? নেড়া, ওইরকমই। তারপরে আসো, কত সালে আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন? 1940 সালের 4 জানুয়ারি, 1941 সালের 12 জানুয়ারি, 1942 সালের 4 জানুয়ারি, 1943 সালের 12 ফেব্রুয়ারি। দেখো ইনফরমেশন হুবহু, তো এখানে তো চিন্তার কিছু নাই, যা সঠিক সেটাই, 1943 সালের 12 ফেব্রুয়ারি। আখতারুজ্জামান ইলিয়াসের কয়টি ছোট গল্প গ্রন্থ রয়েছে? ওনার ছোট গল্পের বই কয়টা জিজ্ঞেস করছে? ওনার ছোট গল্পের বই হচ্ছে 5টা। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন? মৃত্যুবরণ করেন 1997 সালে, ঢাকায় ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছিলেন। বাংলা সাহিত্যে যে কয়জন রাইটারের লেখা তুমি ধরো 3-4 লাইন পড়লে বুঝতে পারবা যেটা অমুকের লেখা, এমন বেশ কিছু রাইটার আছেন। যেমন রবীন্দ্রনাথের লেখা পড়লে বুঝবা তুমি, একটা ছন্দ আছে, তাল আছে, এবং রবীন্দ্রনাথের লেখার মধ্যে খালি জ্ঞান আর জ্ঞান, বেশি জ্ঞান, ঠিক আছে। সৈয়দ মুজতবা আলীর লেখা পড়লে তুমি বুঝতে পারবা, সর্বোচ্চ 5 লাইন পড়লেই তুমি টের পেয়ে যাবে এটা মুজতবা আলীর লেখা, কারণ তার লেখার মধ্যে একটা হিউমার আছে, একটা হাসি ঠাট্টার বিষয় আছে, মানে হাসতে হাসতে হিউমারাস কথা দিয়ে অনেক ভারী ভারী কথা তিনি বলে ফেলতে পারেন। এটা সৈয়দ মুজতবা আলীর বৈশিষ্ট্য। তুমি যখন হুমায়ুন আহমেদ পড়বা দেখবা যে ছোট ছোট বাক্য, খুব সহজ কথা, কিন্তু সহজ কথা বলতে 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 হঠাৎ করে একটা বিশাল ভারী কথা উনি বলে ফেলেন। এটা হুমায়ুন আহমেদের লক্ষণ। এবং একই বৈশিষ্ট্য তুমি কিছুটা জহির রেহানের মধ্যেও তুমি পাবা। তো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, পড়লে বোঝা যায়। ঠিক এরকম আখতারুজ্জামান ইলিয়াসের লেখারও কিছু বৈশিষ্ট্য আছে, তার একটা নিজস্ব রিদম আছে, একটা গতি আছে, তার মতো করে তিনি বলেন গল্পটা। ওকে। নুরুল হুদাকে পাকিস্তানের হানাদার বাহিনীর তলব করার কারণ? কমান্ডারের নির্দেশে, প্রিন্সিপালের অভিযোগে, মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবে, তাকে মুক্তিযোদ্ধার সন্দেহে। তাকে মুক্তিযোদ্ধাদের সহযোগী তো মনে করা হয়েছিল, মুক্তিযোদ্ধা সরাসরি মনে করা হয়নি, সহযোগী। ওই যে তার পাশে দাঁড়াইছিল একজন কুলি, মনে আছে? যখন হচ্ছে তোমার ইয়ে করতে আসছিল, আলমারি দিতে আসছিল, ওই সময়টায় এক কুলি বলতেছিল তার কাছাকাছি আইসা বিড় করে, বর্ষাকালেই তো জুত। এই জুত মানে হচ্ছে সুবিধা, বুঝতে পারছো? বর্ষাকালেই তো সুবিধা, এই জুত মানে সুবিধা। এটা অন্য অঞ্চলে কিভাবে কি বলে আমি জানি না, আমাদের এলাকায় এটাকে বলে হচ্ছে জুইত, এরকম জুইত বলে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার আশপাশে এই কথাটাকে বলে হচ্ছে জুইত, জুত বলে না। এর অর্থ কি? সুবিধা। যেমন ধরো আমি ছোটবেলায় শুনছি মুরব্বীদের কাছে, বা জমি জমা চাষ করার সময়, ধরো একটা জমিতে কোন সময় ফসলটা বুনতে হবে, খুব ভেজা থাকলে নাকি একদম শুকাই গেলে নাকি মাঝামাঝি থাকলে। ধরো আলু রোপণ করব আমরা, হ্যাঁ, এখন জমি রেডি, একটু বৃষ্টি হয়ে গেছে, তো ওই সময় আলু দেওয়া যাবে না, পচে যাবে, তো মাটিটা শুকানোর জন্য আবার অপেক্ষা করতে হয়। তো মাটিটা হালকা শুকাইছে, আলু দিলে এবার আর কোনো সমস্যা নাই, তখন আবার মাটিটা নাড়াচাড়া দিয়ে আলুটা রোপণ করে দিতে হবে, রোপণ করে মাটিতে ঢেকে দিতে হবে, এই হচ্ছে কথা। তো বৃষ্টি হয়ে গেছে, মাটির জুইত নাই, মানে মাটিটা ভিজে গেছে, এটা প্রপার অবস্থায় নাই, 2-3 দিন গেলে এবার মাটিটা জুইত হয়েছে, এবার কি করো? আলু রোপণ করে দাও, মানে মাটিটা প্রপার হয়েছে, জুইত হয়েছে, মানে একদম ওকে আছে, বুঝছো? এবার আলু দাও। তো বর্ষাকালেই তো জুত, মানে বর্ষাকালেই তো সুবিধা। কারণ কি? ওই যে স্টাফ রুমের একজন বলা বলি করছিল, রাজশাহী ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন, বর্ষাকালের সুবিধাটা আমরা আদায় করবো, যেটা তোমাদের সাথে ভাইয়া ডিটেইলে আলোচনা করেছি আজকেই। এরপরে আসো, নুরুল হুদাকে কেন 5 কালেমা ঠোঁটের উপর রাখতে হয়? দুর্ঘটনা এড়াবার প্রয়োজনে, বিপদাপদ থেকে রক্ষার জন্য, অমুসলিম নয় তা প্রমাণ করার জন্য, মুসলিম পরিচয় গর্ববোধ করার জন্য। অমুসলিম নয় সেটা প্রমাণ করার জন্য, কারণ তখন তো পাকিস্তানিরা তো এসব ইন্টারভিউ নিতই, এসব ইন্টারভিউ রাজাকারেরাও নিত মাঝে মধ্যে, বুঝতে পারছো? মাঝে মধ্যে রাজাকারেরাও নিত,
বেকায়দায় ফেলাই দেয় মানুষকে, এই তুই মুসলমান না হিন্দু। এবং বাংলাদেশের একটা সিনেমায় সম্ভবত দিলদার আছে ওই দৃশ্যে, আমার যতদূর মনে পড়ে, তুই মুসলমান না হিন্দু প্রমাণ করার জন্য ও তাহলে করো, লুঙ্গি খুলো, প্যান্ট খুলো, আমি চেক করব। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে তো খাতনা করানো আছে না, এটা দিয়ে বোঝা যায়, তাই না? তো এরকম ঘটনা অ্যাভেলেবেল ঘটছে তখন। এরপরে আসো, মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে কাকে দেখে কলেজের সবাই তটস্থ ছিল? পিয়নকে দেখে। কারণ তখন ইসাক মিয়াই এটা বিশাল ভাবে থাকতো, বুঝো নাই, খুঁটির জোরে বেড়ান আছে, যার পদ পদবি যত কম তার হাব ভাব তত বেশি। রাস্তাঘাটে দেখবা পুলিশের অফিসার আছে, সাথে এএসপি, তারপরে ধরো ইন্সপেক্টর আছে, এবং ধরো হচ্ছে ওখানে কনস্টেবলও আছে। কনস্টেবলের হাব ভাব দেখো খুব বেশি, ঠিক আছে? একজন এএসপি একজন অফিসার তোমার সাথে মানে সহজে খারাপ ব্যবহার করবে না, কিন্তু কনস্টেবল দেখবা মানে কথার উপরে একটা ধমক, উমুক তুমুক, একটা খারাপ অবস্থা। অর্থাৎ যার লেভেল যত নিচু তার হাব ভাব তত বেশি হয়। আমি কাউকে ছোট করে কথা বলছি না, আমি তোমার বোঝানোর জন্য বলছি, আমি ঠিক বলছি কিনা দেখো। সাধারণত একটু হাই অফিসিয়ালস যারা, তারা একটু ভারী হন, তারা সহজেই রাগেন না, সহজেই মানুষের উপরে হম্বিতম্বি করেন না। আর যাদের একটু ওজন কম তারা দেখবা খুব লাফের উপরে থাকে, মিলেই নিও। এরপরে দেখো, রেনকুট গল্পে হিন্দুস্তান ও মিসক্রিয়ানদের অবশ্যম্ভাবী পতনের ভবিষ্যৎবাণী করার মধ্য দিয়ে প্রিন্সিপালের যে পরিচয় পাওয়া যায়। আচ্ছা, একটু প্রশ্নটা ভালো মতো বোঝার চেষ্টা করো। রেনকুট গল্পে হিন্দুস্তান ও মিসক্রিয়ানদের অবশ্যম্ভাবী মানে অবশ্যই হবে এমন পতনের ভবিষ্যৎবাণী করার মধ্য দিয়ে প্রিন্সিপালের যে পরিচয় পাওয়া যায়। চরম ভারত বিরোধী, তিনি শান্তি কমিটির সদস্য, ভয়ে পাকিস্তানের সমর্থক, পাকিস্তানের ঘোর সমর্থক 100%। এটি কারণ সে হিন্দুস্তান এবং হিন্দুস্তান মানে ইন্ডিয়া, মিসক্রিয়ান মানে মুক্তিযোদ্ধা, তাদের অবশ্যম্ভাবী পতন সে হবেই, জোর দিয়ে সে ভবিষ্যৎবাণী করছে। এর মানে কি? এরপরে শান্তি কমিটির চেয়ারম্যান সাহেবের পাকিস্তানের জন্য দরদের অন্ত নেই, এই লোকটার সাথে রেইনকোট গল্পের কার মিল খুঁজে পাওয়া যায়? আফরোজ আহমেদ, তাই না? পরামর্শক, যুক্তি পরামর্শ দিয়ে সাহায্য করে বটে। নূর হুদার স্ত্রী তাকে মিন্টু রেইনকোট নিয়ে যেতে বলে কেন? বাইরে প্রচুর বৃষ্টি, তাকে মুক্তিযোদ্ধাদের মতো দেখাবে, তাকে মিলিটারির মতো দেখাবে, আত্মগোপনের সুবিধা হবে। বাইরে প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টি না হলে ভাইয়ের জিনিস জামাইকে ব্যবহার করে দিত না মহিলারা। আর যাই হোক, বাপের বাড়ির প্রশ্নে এক আটটা ভাই, বুঝো না ব্যাপারটা? একবার যে হচ্ছে বিয়ে হয়েছে, ওনার মা হয়েছে, উনি নানু হয়ে গেছে, অনেক বয়স হয়েছে, কিন্তু দেখবা বাবার বাড়ির প্রসঙ্গ আসলে যে কোনোভাবে ওই দিকে টানবেই। সবাই সবাই সবাই, ঠিক আছে? এটা একটা ব্যাপার। মহিলাদের জন্য বাবার বাড়ি কখনো পুরাতন হয় না, অলজির একটা থ্রিলের জায়গা। ডেফিনেটলি জন্মস্থান যেটা হয় ওটার প্রতি একটা ভালোবাসা চিরন্তন। তো বৃষ্টি না থাকলে জামাইকে দিত না, বলতো তুমি আমার ভাইয়ের জিনিস, আমি তোমাকে দিব কেন? নূর হুদা বাড়ি বদলাবার জন্য হন্যে হয়ে লেগে গেল কেন? পাশের ফ্ল্যাটে গোলাগুলি শুনে, মিলিটারিদের আশ্রয় দেওয়ার ভয়ে, পাশের ফ্ল্যাটের মহিলার কথা শুনে, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার ভয়ে, পাশের ফ্ল্যাটের মহিলার কথা শুনে। মানে পাশের ফ্ল্যাটের মহিলা ওই যে তাদের বাসায় কদিন পর পর এটা ওটা আসতো, মানে ফার্নিচার, সোফা, তারপরে ওটা আলমারি। তো মহিলা এসে আবার এটা ছিল তার একটা অভিজ্ঞতার জায়গা। হ্যাঁ, তো উনি বলছেন যে সর্দার গোছের রাজাকার না হইলে তার শ্বশুর এত কিছু পায় কোথা থেকে, লুটপাট করে তারপরে পাঠায়। আবার মহিলা একবার এসে আরেকবার মানে বলতেছিল যে হচ্ছে আপনার ভাইকে দেখি না কদিন, কইসে। তো নূর হুদা ভাবছে এত সন্দেহ করে ফেলছে, সে যদি কোনো কারণে শত্রুপক্ষের কাছে এই খবরটা নেগেটিভলি পাচার করে দেয় তাহলে তো আমরা বিপদে পড়ে যাবো, সুতরাং বাসা চেঞ্জ করে ফেলাটাই যৌক্তিক। মিন্টুর জন্য কাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়? নূর হুদা, আফাজ, প্রফেসর আকবর সাদি? ডেফিনেটলি নূর হুদা, কারণ তার হইল শ্যালক, যদি কোনো বেকায়দা বাধায় ফেলে তার জন্য তো তাকেই এই জায়গায় হচ্ছে ফাঁসাবে সবাই, তাই না? তাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয় একমাত্র মিন্টুর কারণে। নূর হুদার ছেলের বয়স কত? 2.5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর? 5 বছর। এই ছেলেই বলছিল আব্বু ছোট মামা হয়েছে, মেয়েটা না, মেয়েটার বয়স 2.5 বছর। ওকে। পরিচয় গোপন করতে বিমল কান্তিকে কিছুদিন পর পর বাড়ি পাল্টাতে হয়, উক্ত দিকটি তোমার পঠিত কোন রচনাকে নির্দেশ করে? রেইনকোট। এরপরে দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা তার সঙ্গে, দৈর্ঘ্যের তুলনা কিসের ইঙ্গিত বহন করে? উচ্চতা, ব্যক্তিত্ব, সাহস, হৃদ্যতা। উচ্চতা মানে যে মিন্টু তো আবার আমার অনেক লম্বা,
হ্যাঁ, মিন্টু তো আবার আমার অনেক লম্বা, দেখো তার রেইনকোট তোমার গায়ে হয় কিনা। তো মিন্টু অনেক লম্বা, তাইলে দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা তার সঙ্গে। তো মিন্টুর দৈর্ঘ্যের তুলনা তার সঙ্গে বলতে মিন্টুর হাইট অনেক বেশি, নুরুল হুদার হাইট কম্পারেটিভলি কম। এজন্য নুরুল হুদা যখন মিন্টুর রেইনকোট পরলো তার সারা শরীর ঢেকে গেল, একদম মানে পা থেকে সমস্ত কিছু হয়ে গেল। সো এটা উচ্চতার তুলনা হতে পারে, সাহসের তুলনা হবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। এই যে এই জায়গাটা, এটা কিন্তু নুরুল হুদার মনোভাব যে দেখো দেখো আবার মিন্টুর দৈর্ঘ্যের সাথে আবার কম্পেয়ার করতেছে, ঠিক আছে, এই দিক থেকে তুমি যদি দেখো আর কি। তো দৈর্ঘ্য উচ্চতা এই জায়গাটা একদম প্যারালাল। সো সাহসের তুলনা যেটা, এটা একটা ভালো উত্তর, যে দৈর্ঘ্য তুলনা কিসের ইঙ্গিত বহন করে, ইঙ্গিত তো সাহস। অর্থাৎ তুমি আলটিমেটলি আমার ভাই মিন্টুর মতো এত লম্বাও না, এত স্টাউট না, স্টাউট মানে বলিষ্ঠ, এবং এতটা সাহসীও না, এ অর্থে আবার এটা ভালো উত্তর নিচেরটা। আব্বু ছোট মামা হয়েছে, এখানে ছোট মামা বলতে কাকে বোঝানো হয়েছে? মিন্টু। বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফরিদ সাহেব। রেইনকোট বলবে ফরিদ সাহেবের অপেক্ষা করার সাথে কার মিল রয়েছে? কার মিল রয়েছে? নুরুল হুদা। নুরুল হুদা বাসের জন্য অপেক্ষা করছিল। রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গায় স্বাধীন হওয়ার খবরটি কোন সূত্রে পাওয়া যায়? দ্য টাইমস, আকাশবাণী, বিবিসি, রয়টার্স। গল্পে পরিষ্কার বলা আছে এই নিউজটা করছিল বিবিসি। তুমি যদি মনে করে থাকো যে 16 ডিসেম্বর আত্মসমর্পণ করছে ওরা, আমরা বিজয় লাভ করছি আর সাথে সাথে সারা দেশ শত্রুমুক্ত হয়েছে, না, এমন না। পাকিস্তানিদের কবজা থেকে বাংলাদেশের ভূখণ্ডের অনেক জায়গায় আস্তে 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 সরে যাচ্ছিল। মানে আমরা তো মার্চে যখন আমাদের উপরে হামলা হয়েছে, এপ্রিল, মে, জুন, বলতে গেলে মের শেষ দিক থেকে আমরা পাল্টা হামলা করা শুরু করছি। জুন জুলাইতে অবস্থা একদম তাদেরকে বেগতিক করে ফেলাইছি। কারণ কি? কারণ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে, মুজিবনগর সরকার তৈরি হওয়ার পরে, বিশেষত মুজিবনগর সরকার তো একটা সংগঠিত সরকার ছিল এবং মুক্তিযুদ্ধ প্রপারলি পরিচালনা করার জন্য একটা অথরিটি লাগতো। এই অথরিটি হচ্ছে 70 নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তৈরি হয় মুজিবনগর সরকার। তারা এত প্রপারলি সব কিছুকে পরিচালনা করছে, তখন ওই যে যুবকরা যারা ট্রেনিং নিতে ভারতে গেছে, তারা প্রশিক্ষণ নিয়ে আয়সা যখন আবার ফের যখন যুদ্ধে যোগ দিছে, তখনই পাকিস্তানিরা বিপদে পড়া শুরু করছে। এবং জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এর মধ্যে একটা বিস্তর নাড়া খাইছে তারা। তারপরে দেখা গেছে কিছু কিছু এলাকা মুক্তিযোদ্ধারা নিজেদের দখলে নিয়ে নিয়েছেন। এবং বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত এলাকা হচ্ছে, মনে রাখবা, যশোর। এই যশোর প্রথম শত্রুমুক্ত জেলা। আর সর্বশেষ শত্রুমুক্ত হয়েছে ঢাকার মিরপুর। 16 ডিসেম্বরের পরে ওই এলাকা পাকিস্তানিরা ছিল, যারা আত্মসমর্পণে আসে নাই এবং তারা ভাবছিল যে তারা ওই জায়গা রাখতে পারবে, তারা আবার যুদ্ধে ঘুরে দাঁড়াবে, বুঝছো? কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। ফের নতুন করে অপরাধীমুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। লেকচারার নুরুল হুদার এ ভাবনার কারণ কি? অপরাধীরা সহজে ধরা পড়ে, অপরাধীরা অপরাধ স্বীকার করায়, বাস থেকে অপরাধীরা নেমে যাওয়ায়, অপরাধীদের বাস থেকে নামিয়ে দেওয়া, বাস থেকে অপরাধীরা নেমে যাওয়ায়। মানে অপরাধী বলতে সে যাদেরকে হচ্ছে তার মতো করে সে যাদেরকে ভিতরে ভিতরে ডিফাইন করছিল যে তারা হয়তো অপরাধী, নইলে আমার দেখে এরকম কাচুমাচু হবে কেন। তারপরে আসো আমরা পরের অংশ দেখি। কলেজে মোট কয়টি আলমারি আনা হয়েছে বলে নুরুল হুদা মিলিটারিদের জানায়? 7, 8, 9, 10। ওখানে হিসাব করে বলাই হয়েছিল যে কলেজে সব মিলে আলমারি আনা হয়েছিল 10টা। তারপর আসো, মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে যায় কেন? অংশগ্রহণ করায়, পরামর্শ দেওয়া, মিসকিন মনে করা, মিসকিনরা তার নাম বলায়। ওখানে দেখবা এক জায়গায় বলা আছে যে মিসকিনরা ধরা পড়ে তার নাম বলেছে, এটা ক্লেম করে। আর এখানে মিসকিন বলে মনে করায়, তো ধরে নিয়েছিল তো সন্দেহের জন্য। আর মিসকিনরা তার নাম বলছে, এটাও তো তুমি নিতে পারো, তবে সন্দেহের জায়গাটাই তো প্রপার বেশি। এরপরে আসো, 71 দিনগুলো রচনায় দেখা যায় আত্মরক্ষার জন্য শান্তিনগরের মানুষ এলিফ্যান্ট রোডে আসে। এই শান্তিনগরের মানুষের সাথে রেইনকোট গল্পের কোন চরিত্রের তুলনা করা যায়? নুরুল হুদা এলাকা চেঞ্জ করছে, বাসা চেঞ্জ করছে। আবুল খুব ভীত প্রকৃতির, কিন্তু নজরুলের কারারে লৌহ কপাট গানটি শুনলে তার কেমন যেন ভয় কেটে যায়। আবুলের সঙ্গে রেইনকোট গল্পের কোন চরিত্রের তুলনা চলে? কোন চরিত্রের তুলনা চলে মানে নুরুল হুদার তুলনা চলে। এখানে গানের মাধ্যমে তার ভয় কাটে, ওখানে রেইনকোট গায়ে দিয়ে তার ভয় কাটে। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, রেইনকোট গল্পে উল্লেখিত কোন চরিত্রের মুখে এই গানটি মানানসই? মিন্টু, মুক্তিযোদ্ধা। কারণ আমরা মিন্টু যোদ্ধারা
সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খারানাকে। এখানে নুরুল হুদার চরিত্রের যে বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় তা হলো সাহসী, ইয়েস, প্রতিবাদী, হ্যাঁ এটাও যাবে, আপোষহীন, এটাও যাবে। দেখো তার চোখের ভোঁতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারি খারানাকে। আলগোছে মানে আস্তে আস্তে, সিম্পলি। তার মানে সবগুলো উত্তর ভালো, এটা নিয়ে নিলাম। এরপরে আসো মুক্তি ফৌজ। কথাটা এত ভারী যে এরকম অত্যাচারী সৈন্য দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরে বসে মুক্তি ফৌজ কথাটা শুনলো কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। আবার ওই অবিশ্বাসের ভেতর দিয়ে একটা আশা, একটা ভরসার ভাব ধীরে ধীরে মনের কোণে জেগে উঠতে থাকে। উক্ত ভাবটি যে বাক্যে প্রকাশ পেয়েছে তা হলো, ব্রিস্কিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফরমার তোড় দিয়া। এটা তো পিওনের কথা, তো একটা জীব উড়াই দিছে, কমপক্ষে 5টা খান সেনা খতম। নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। বউয়ের কাছে এই ভাইটার জন্য তাকে একসাথে তরস্ত থাকতে হয়। তাহলে এটার সাথে সব থেকে বেশি মিলে হচ্ছে এটা, তাই না? এই যে দেখো। দেন আসো আমরা পরের প্রশ্নে চলে যাব। জেনারেল স্টেটমেন্ট অর্থ কি? সাধারণ বিবৃতি, আলাপচারিত, তর্ক করা, উপস্থিত থাকা। জেনারেল স্টেটমেন্ট সাধারণ বিবৃতি। এরপরে রেইনকোট গল্পে সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ বলতে কি বোঝানো হয়েছে? আত্মঘাতী কর্মকাণ্ড, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, রাজাকারদের পাকিস্তানিদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ বলতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে মিন করে। আর ওরা মুক্তিযোদ্ধাদের কর্মকাণ্ডকে সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ বলেছে। জেনারেল মনসুন বলতে কাকে বোঝানো হয়েছে? পাকিস্তানের জেনারেলকে, রাশিয়ান জেনারেলকে, শীত থেকে বর্ষা ঋতুকে। জেনারেল মনসুন, মনসুন মানে বর্ষা, বৃষ্টির সময়। আচ্ছা, রেইনকোট গল্পটি রচিত মুক্তিযুদ্ধকালীন ঢাকায় পরিস্থিতি নিয়ে, ভাষা আন্দোলনের পটভূমি, গণ অভ্যুত্থানের সময় ঢাকার পরিস্থিতি, দেশ বিভাগের পরিপ্রেক্ষিতে না, মুক্তিযুদ্ধকালীন ঢাকার পরিস্থিতি নিয়ে। ওই সময় ঢাকায় কেমন পরিস্থিতি ছিল সেটার উপর ডিপেন্ড করে, বা ওই সময়টাকে তুলে ধরা হয়েছে গল্পে। তো এই ছিল তোমাদের সাথে আয়োজন। আশা করি তোমাদের সাথে ভালো সময় ভাইয়া কাটাইতে পারছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, উপকৃত হয়েছো কিনা, শেয়ার করে বন্ধুদের সাথে। আর পরবর্তীতে কেমন কি চাও সেটাও তোমরা বলবা। আশা করছি ভালো থাকবো সবাই, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।